আপনাদের সবাইকে আজকের এই বক্তৃতা অনুষ্ঠানে স্বাগত। আজ আমাদের এই অনুষ্ঠানে যিনি বক্তব্য রাখবেন আমাদের অতি পরিচিত কর্নেল অঞ্জন ঘোষ মহাশয়। তিনি আজকে যে বিষয়ে বলবেন খুব সাম্প্রতিককালের ঘটনা, অপারেশন সিন্ধু গেম চেঞ্জার। ভারতবর্ষের যে সমস্ত যুদ্ধগুলো হয়েছে ভারতবর্ষের দেশগুলো, তাতে আমাদের সমরাস্ত্র বা সমর কৌশলের নানাবিধ পরিবর্তন হয়েছে যুগের সাথে সাথে। শেষবারে কার্গিলের যুদ্ধ হয়েছিল, আমি আশা করব যে কর্নেল ঘোষ সেটাও হয়তো একটু টাচ করে যাবেন। আর যে অপারেশন সিন্দুরে আমাদের যে সমস্ত অস্ত্র ব্যবহার করা হয়েছে তা এমন তার এফেক্ট হয়েছে যে গোটা বিশ্ব চমকে গেছে যে এই ধরনের অস্ত্র ভারতবর্ষের কাছে এলো করে। যাই হোক, সে সমস্ত টেকনিক্যাল ব্যাপার তো আমার কিছুই জানা নেই, সেটাই কর্নেল ঘোষই ভালো বলতে পারবেন, কারণ দীর্ঘদিন ভারতীয় সেনাবাহিনীতে কাজ করেছেন। সুতরাং আমি ওনাকে আহ্বান জানাবো যে আজকের এই বক্তৃতা যেন আমাদের শুরু করে আমাদেরকে উনি কৃতার্থ করবেন। মাননীয় সভাপতি টিচার অফ টিচার্স প্রফেসর অমিতাভ ঘোষ মহাশয়, মাননীয় সম্পাদক সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, মাননীয় মনীষ মুখোপাধ্যায়, মাননীয় জজ স্যার, আসলে আর মাননীয় বলবেন, এবং লজিস্টিক ডিভিশনের সঙ্গে যুক্ত থেকে তিনি তখন প্রেগনেন্ট ছিলেন তিনগুলো সংস্থায়, এবং থাকা সত্ত্বেও তিনি সম্পূর্ণভাবে নিজেকে সঁপে দিয়েছিলেন দেশের জন্যে, এবং তাকে এখন বিভিন্ন টিভি চ্যানেলে দেখাও যায়। যদি আমরা লক্ষ্য করি সেগুলোতে তিনি সাধারণত মোটিভেশনাল স্পিকার হিসেবেই আসেন এবং অসাধারণ ভালো কথা বলেন। সাক্ষী তো ডেফিনেটলি আমাদের থেকে অনেক ছোট, কারণ ওর এখন 51 এজ, তখন সেকেন্ড চাইল্ড ক্যারি করছিল যখন ও কার্গিলে ছিল। তারপরে কার্গিল অপারেশন 2 মাসের সময় ওটা কন্টিনিউ করে নিজের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব অত্যন্ত ভালোভাবে সম্পন্ন করে। কি দায়িত্ব না, লজিস্টিক্সে যুদ্ধ করতে গেলে যায় যারা পেট্রোলিং করতে, তারা পেট্রোলিং করতে যে যায় তারা জেনারেলি ইনফ্যান্ট্রি আর্মার্ড এরকম ছেলেরাই যায়, বা রাষ্ট্রীয় রাইফেল বাহিনীর ছেলেরাই যায়। কার্গিলের সময় আমাদের এত হতদরিদ্র অবস্থা ছিল যে শুধু একমাত্র ইন্ডিয়ানরা আগেই বলে বোধহয় সম্ভব হয়েছিল যে তাদের ওখান থেকে পাকিস্তানি সোলজার এবং পাকিস্তানি রেগুলার এবং সেই সঙ্গে উগ্রবাদীদের উৎখাত করতে সম্ভব হয়েছিল। আদারওয়াইজ আমি তো নিশ্চিতভাবে বলতে পারি পৃথিবীর অন্য কোনো আর্মি এইভাবে লড়বে না, যেখানে মানে নিশ্চিত। আমি দু একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধর কনক ভট্টাচার্য, যে যাকে পেট্রোলিংয়ে পাঠানো হয়েছিল, গণাতকে তারা যাচ্ছে ওপরে, তারা তো ওপরে পজিশন নিয়ে বসে আছে, এবং যে মুহূর্তে পেট্রোলিং করতে 7-8 জনের টিম যাচ্ছে, তারা তাদের ধরছে এবং বডি মিউটিলেট করে এবং বডি অত্যন্ত নোংরা হবে তারা নষ্ট করে কণাতকে তারা মারলো, তারপরে বডি ওপর থেকে গড়িয়ে দিল। পরে নেক্সট পেট্রোলিং পার্টি যখন গেল তারা তখন কণাতকে নিয়ে এলো। এরকমভাবে সব থেকে জঘন্যভাবে যে কোনটা সেরকম তুলনা করে বলা যাবে না। যেমন মেজর কালিয়া, সে যে 7-8 জনকে নিয়ে যাচ্ছিল ওই উগ্রবাদীদের ধরতে এবং ভাবতে, কিন্তু ওরা তো ওপরে বসে আছে, তুমি নিচে থেকে আসছো, ওরা দেখতে পাচ্ছে, ওরা ট্যাকটিক্যালি নিজের পজিশন নিয়ে বসে আছে। সুতরাং তুমি যখনই ওপরে ওঠার চেষ্টা করছো তখন ওরা ঘপ করে ধরে ফেলে তোমাকে আহত করছে, নিয়ে আসছে। এবং মেজর কালিয়ার তো তাকে মেরে, তাকে অত্যন্ত জঘন্যভাবে মেরে তার চোখ দুটো উপড়ে নিয়ে বেয়নেট দিয়ে তারপরে তাকে ওপর থেকে ফেলেছিল। সুতরাং আন্দাজি করতে পারা যায় যে কত হিংস্রভাবে তারা আমাদেরকে এরকমভাবে আক্রমণ করেছিল। কিন্তু আমি কার্গিল যুদ্ধের সময় আই ওয়াজ এ সোলজার দ্যাট টাইম, কিন্তু আমার ইউনিট তখন কার্গিলে পোস্টিং হয়নি। তারাই যাবে যে ইউনিট কার্গিলে যুদ্ধের জন্য দায়িত্বপ্রাপ্ত হবে। আমার ইউনিট হয়নি, আমি যাইনি।
কিন্তু আমি তো সব খবর পাচ্ছি, আমার বন্ধু বান্ধবের ইউনিট গেছে, তারা বলছি বাপরে কিভাবে যুদ্ধ হচ্ছে রে, এ তো মৃত্যুর মিছিল চলেছে, হয় নিহত নয় আহত। মানে আপনারা ভাবতে পারছেন যে ওই সামান্য 4-5টা পাহাড়ের চূড়ো থেকে আমাদের ওদের উৎখাত করতে আমাদের টোটাল প্রায় 550 মতন সোলজার নিহত হয়েছে, এবং অফিসার মিলিয়ে সোলজার নিহত হয়েছে, এবং 1200-র ওপরে অত্যন্ত জঘন্যভাবে তারা আঘাত পেয়েছে শরীরে। সুতরাং কার্গিল একটা অপারেশন, যে অপারেশনে লড়তে যাওয়া মানে হাত দুটো পেছনে বেঁধে দিয়ে যেন লড়তে যাওয়ার মতন। সেই সময় আমাদের সেই রকম সম্পদ হয়তো ছিল না, অথচ আমাদের তাদের উৎখাত করতে হবে। সো দেয়ারফর উইল হ্যাভ টু গো অ্যান্ড উইল হ্যাভ টু উইন, বিকজ উইল হ্যাভ টু ফাইট ফর আওয়ার কান্ট্রি, বিকজ কান্ট্রি ফার্স্ট। সো দিস ইজ দ্য মোটো অফ এ সোলজার। তো এরকমভাবে যখন হচ্ছে, তখন একসময় বাজপেয়ী গভর্নমেন্ট ছিল, এবং তাকে বলা হলো যে এভাবে তো আমরা তো টিকতেই পাচ্ছি না, ওপরে দলে দলে লোক যাচ্ছে এবং মরছে, সুতরাং কি করা যায় না। আমাদের এয়ারফোর্সের চিফ এসে বললেন যে খবর পাঠালেন যে আমাদেরকে সীমান্ত ক্রস করে ওইদিকে মারতে দেওয়ার সুযোগ করে দেওয়া হোক, কিন্তু সেই অনুমতি দেওয়া হলো না। পলিটিক্যাল ব্রাস থেকে সেই অনুমতি দেওয়া হলো না। তবে শেষ অবধি যখন যে জেনারেল ছিলেন, জেনারেল মালিক, ভিপি মালিক, জেনারেল ওই সময়, তিনি বলেন যে এইভাবে ওপরে যাওয়া যাবে না, আমাদের একটা সাপোর্ট চাই। তখন এয়ারফোর্সকে বলা হয় যে ইয়েস, তোমরা গুলি চালাতে পারো বা টার্গেট অ্যাটাক নিতে পারো, বাট এনি কস্ট তোমরা ওই পাশে যাবে না, মানে ইউ উইল নট ক্রস দি বাউন্ডারি লাইন। সো এত হাত পা বাঁধা। সুতরাং সেইটা পাওয়ার পর, এবং যে বোফোর্স গানকে নিয়ে এত কথাবার্তা, টাকা পয়সা চুরি ইত্যাদি গল্প ইত্যাদি সব শোনা যায়, বাট ওয়ান থিং ইজ শিওর, বোফোর্স অ্যাজ এ গান ইজ এ গুড হোল্ডার। সুতরাং বোফোর্স কার্গিলের সময় ভীষণ কাজে লেগেছিল, এবং এয়ারফোর্সের পিন পয়েন্টেড অ্যাট্যাকে হলো কি যে আমরা একটা সুবিধা পেলাম, যে যেটা একদম উঠতে গিয়ে প্রথমেই মার ছিল, সেই জায়গায় ওরাও একটু ভয় পেতে আরম্ভ করলো, বিকজ একটা সময় এরকম হয়েছে যারা 100 তোপ একসঙ্গে 100টা তোপ পরপর ফায়ার করছে। সুতরাং তারপরে ধরুন ইনফ্যান্ট্রি যাচ্ছে। সুতরাং পাকিস্তানের লোকগুলো তখন বলতে লাগলো যে 100 तोपे ये हिंदुस्तानी क्या पागल हो गया क्या। তো মানে সত্যি আমরা তখন পাগলই হয়ে গেছিলাম, বিকজ আমরা উপরে উঠতেই পারছি না। তারপর তো আপনার বিক্রম বাত্রার কথা জানেনই, সকলেই নিজের জীবন বাজি রেখে, এবং সেই সময় সাক্ষী মালিকের কাজ ছিল যে অ্যাজ এ লজিস্টিক প্রোভাইড করা। দেখুন ওপরে যে উঠছে, সে তো হাতিয়ার নিয়ে উঠছে, গুলি নিয়ে উঠছে, এবং সে হয়তো রেশনটা এবং সার্ভাইভাল রেশনটা নিয়ে যাচ্ছে, কিন্তু তার কাছে তো গুলি বারুদটা অ্যাভেলেবেল করাতে হবে, তার জন্য তো একটা ডিমান্ড ওকে প্লেস করে তৈরি করে দিতে হবে। সাক্ষী একটা ক্যাপ্টেন, তার উপরে ডেফিনেটলি ওপরওয়ালা ছিল, তার ওপরওয়ালা ছিল, কিন্তু ফৌজে একটা কি আছে যে প্রত্যেকের অ্যাকাউন্টেবিলিটি আছে। তুমি বলতে পারো না যে তো ম্যানে উসকো বাতা দিয়ে। তো যদি তুমি ওকে বলে দাও যে কোনো কারণে যদি তোমাকে স্যার ডেকে বলে, তো কমান্ডিং অফিসার বলে যে তুমি কি করেছো, তখন বলে যে ম্যানে তো উসকো বাতা দিয়া থা, তাহলে ওরা বলবে যে তেরে को उसको बताने के लिए पैसा देता है गवर्नमेंट, तो वैसा तो नहीं है। तेरे को पैसा देने तो एक झाड़ूदार भी बोल सकता है, तेरे को यकीन करने के लिए बोला है, তোমাকে কাজটা নিশ্চয় করার জন্য দেওয়া হয়েছে, तेरे को बताने के लिए नहीं बताया। তখন এইভাবেই কথা শুনতে হয়, সে তুমি অফিসারই হও বা যাই। সুতরাং সেই লেভেলে যদি সাক্ষী উঠে আসতে পারে, দ্যাট মিনস হি মাস্ট হ্যাভ ওয়ার্ক ওয়ান্ডারফুলি, এবং এবং ওর কনফিডেন্সিয়াল রিপোর্টও ভীষণ ভালো ছিল, খুব খাটিয়ে নিয়েছিল এবং ভীষণ ভালো ছিল, কথাবার্তায় দুর্দান্ত। হি ইজ ফার্স্টলি হি ইজ দেশভক্ত, সেকেন্ডলি হি ইজ এ ওয়ান্ডারফুল স্পিকার। সুতরাং সেই জন্য এখন টিভিতে আসে অ্যাজ এ মোটিভেশনাল স্পিকার, এখনও আসে এবং খুব ভালো কথাবার্তা বলে। তো মোটামুটি এইটুকু বলে দিলাম সাক্ষী সম্বন্ধে। আর এখন তো উনি
5 বছরের পর কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পর আর তিনি করেননি। উনি ওনার রেজিমেন্টারি অর্থাৎ যে রেজিমেন্টে ছিলেন সেই রেজিমেন্টারি মেজর ত্যাগীর সঙ্গে তার বিয়ে হয় এবং সেই জন্যে মানে তার আগেই যখন কার্গিলে ছিল তখনও বিবাহিত ছিল। শি ওয়াজ ক্যারিং দ্য সেকেন্ড চাইল্ড। তো এই হলো সাক্ষীর গল্প, আর বাকি সাক্ষী সম্বন্ধে প্রচুর নেটে অ্যাভেলেবল। সো দেয়ারফর আমি এইটা এখানেই শেষ করছি। আমি আসছি আজকে আমার টপিকে অপারেশন সিঁদুর। তো অপারেশন সিঁদুরটা অ্যাকচুয়ালি এরকমভাবে হলো কি, একদিনকে এই রথের দিনে কোনো একটা অনুষ্ঠানে আমার আমি মাননীয় সভাপতি প্রফেসর অমিতাভ ঘোষের সাথে আমরা তখন পাশাপাশি বোধহয় ছিলাম, দাঁড়িয়েছিলাম। তখন আমাকে বলছে যে আচ্ছা অঞ্জন বলো তো, দেখো এই অপারেশন সিঁদুর এটা বলছে ইজ এ গেম চেঞ্জার, তো ব্যাপারটা কি? তো আমি তখন বললাম রিয়েলি যা যুদ্ধ আমরা কার্গিলে করেছি আর যা যুদ্ধ আমরা অপারেশন সিঁদুরে দেখলাম সেটা ইজ এ গেম চেঞ্জিং অপারেশন। দেখুন আমি যে ব্যাচে পাস আউট করেছি সেই ব্যাচের সাথে আমি ডেফিনেটলি কানেক্টেড। আমরা হোয়াটসঅ্যাপে তো কানেক্টেডই, এছাড়া আমরা ভিডিও কনফারেন্সিং নিয়ে আমাদের আগে রেগুলারলি উইকলি দুটো হতো, এখন 15-20 দিনে একবার হয়। তাতে আমাদের মধ্যেই কেউ ব্রিগেডিয়ার আছে এবং জেনারেল অব্দি উঠেছে। জেনারেল সব দিন থাকে তার কোনো মানে নেই, কিন্তু প্রায় থাকে। আমরা কোনোদিন ভাবতেও পারিনি যে ভারতবর্ষ এতটা উন্নতি করেছে ইন টার্মস অফ ডিফেন্স বলতে যে ওদিক থেকে তীর মারলে যেরকম রামায়ণ মহাভারতের যুদ্ধে দেখেছি, এদিক থেকে তীর মারছে, অগ্নিবাণ মারলো, তো ওদিক থেকে বরুণ বাণ মারলো, তো দুটো তীর মুখোমুখি হলো, একটা দিয়ে আগুন বেরোচ্ছে, একটা দিয়ে ফোয়ারা বেরোচ্ছে, তারপর দুটো তীর ধাপাস করে পড়ে গেল। তো এইরকম লেভেলে মানে এটা আমরা শুধু জানি যে ইসরায়েলি একমাত্র এইটা মাস্টারি করেছে, যার জন্য ওরা সবসময় বলে আয়রন ডোম, উই হ্যাভ দ্য আয়রন ডোম। সত্যি আমাদের মধ্যে ধারণা ছিল ওদের মাথার মধ্যে এরকম একটা কোনো আয়রন ডোম আছে। ইটস নট আয়রন ডোম অ্যাকচুয়ালি। তুমি ওদের দিকে মিসাইল লাগলে, তুমি ওদের দিকে প্লেন নিয়ে গেলে, ওরা তোমাকে ওই এমন একটা মিসাইল মারবে যে দুটো মিসাইলের টক্কর হবে এবং দুটোতে আঘাত পেয়ে দুটো ভেঙে পড়ে যাবে। তো আমরা তো জানি ইসরায়েল মাস্টার, তারপর জানি যে আমেরিকা মাস্টার, কারণ ওরাই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। ভারত ভেতরে মধ্যিখান থেকে এতটা অ্যাচিভ করেছে, হাউ ডু ইউ নো? আমরা জানবো কোথেকে? এবং আমরা যখনই নিজেদের মধ্যে কথা বলছি তখন জানি যে হ্যাঁ ইন্ডিয়ার ডিফেন্সে কিছু করছে, ইন্ডিয়া অপারেশনে এই পুষা আছে, অপারেশন বিষ্ণু আছে, হ্যানা আছে, তেনা আছে, বাট উই ডিডন্ট নো দ্যাট দিস মাচ কি না। দেখুন এবার আমি বলছি আজকে যে কথাগুলো বলবো কোনো কথা কিন্তু অ্যাকচুয়ালি আমার নিজের নয়। ইটস নট দ্যাট কি আমি ইনফারেন্স ড্র করছি, আমি তাদের কথাগুলো বলবো যারা এই বিষয়ে রীতিমতো মানে বোদ্ধা এবং যারা এই ব্যাপারটা গুলে খেয়েছে, তারা জানে। দে আর অ্যাকচুয়ালি দ্য সাম আর ওয়ার্ল্ড ফেমাস ওয়ার অ্যানালিস্ট। যেমন ধরুন টম কুপার অস্ট্রেলিয়ার একজন ওয়ার অ্যানালিস্ট, তার কথা। জন স্পেন্সার, তিনি আমেরিকার অধিবাসী, 20 বছর আমেরিকান ইনফ্যান্ট্রিতে কাজ করেছেন। এরপরে তিনি বর্তমানে এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ ইউনাইটেড স্টেটস আরবান ওয়ারফেয়ার। তিনি বই লেখেন, তিনি ইউনাইটেড স্টেটসের একটা ইউনিভার্সিটির প্রফেসর, হি ইজ এন ওয়ার অ্যানালিস্ট। তার কথা বেশ, তার 4-5টা পয়েন্ট তার কথা বলবো। আর বলবো যে আমাদের এক্স আর্মি চিফ জেনারেল পান্ডের কথা, আর বলবো জেনারেল শঙ্কর, জেনারেল নারায়ণ, জেনারেল বক্সি, এদের কথাগুলোও আমি সব শুনেছি, মন দিয়ে শুনেছি, যখন পেরেছি তাদের উল্লেখিত আর্টিকেলগুলো পড়েছি এবং তার কথা যে সারবত্তাটা যেটুকু আমি বুঝতে পেরেছি সেটা আপনাদের সামনে তুলে ধরবো। সুতরাং এই আমার অ্যানালিসিস নয়, গেম চেঞ্জিং ইজ নট মাই কনক্লুশন, গেম চেঞ্জিং ইজ দ্য কনক্লুশন অফ দিস পিপল হুইচ আই এম নেমিং। এই সব লোকগুলো বলেছে এই কার্গিল এই অফ সিঁদুর ইজ এ গেম চেঞ্জিং অপারেশন। জন স্পেন্সার বলেছে ইটস এ ক্লিনিক্যালি ডান গেম চেঞ্জিং অপারেশন। সো ওয়াই? তাহলে বলি যে ওরা এর শুরুটা হচ্ছে
22 এপ্রিল কাশ্মীরে এই ঘটনাটি ঘটে। 3জন পাক জঙ্গি হাইলি ট্রেন, তার মধ্যে একজন পাকিস্তানের রেগুলার আর্মির প্যারা কমান্ডো এবং 2জন হাইলি ট্রেন এবং একজন আমাদের কাশ্মীরে থাকা অবস্থায় স্লিপার সেলের একজন, যে ওকে মদত করে এবং বাড়িতে 2 দিন আগে আনে। তারা রেকি করে দেখে যে এই পেহেলগামটা খুব সুন্দর লোকেশন। কাশ্মীর অপূর্ব সুন্দর নৈসর্গিক দৃশ্য হিসেবে যারা গেছে তারা জানে যে কাশ্মীর কত সুন্দর, এবং কাশ্মীরকে সেই জন্যই ভূস্বর্গ হিসেবে চিহ্নিত করা হয়। এখন কাশ্মীরকে ভূস্বর্গ বোধহয় শত বর্ষ ধরে চলে আসছে। এই শত বর্ষ বলে আমি এই কথাটা রেফার করি। 1300 শতাব্দীতে আমির খুসরু, একজন পার্সি কবি, তিনি কাশ্মীরের কথা শুনে ভাবেন যে তিনি একবার যাবেন কাশ্মীরে দেখতে কত সুন্দর। গিয়ে তো থাওয়া হয়ে যান, তাকিয়ে থাকেন কাশ্মীরের ওই রূপ দেখে, মুখ দিয়ে তার এমনি তখন বেরোতে থাকে আগার ফেরদৌস बर रूए जमी यस्त हमी नस्त ये हमी नस्त ये हमी नस्त। অর্থাৎ আগার ফেরদৌস মানে যদি ঈশ্বরের শ্রেষ্ঠ সব থেকে সুন্দর বাগানটা তৈরি করা, সেটা যদি জমিনস্ত হয়, সেটা যদি আমাদের ধরতিতে নেমে আসে, তাহলে হামিনস্ত দিয়ে তাহলে সেটা এখানে। সো দেয়ারফর আজকে কাশ্মীর ভূস্বর্গ নয়, ভূস্বর্গ আজ শত বর্ষ ধরে। সুতরাং ওখানে তো টুরিস্ট যাবেই, ঠিক ন্যাচারালি ওইখানে টুরিস্ট গেছে। এবং ওই যে পাকিস্তানি টুরিস্টগুলো যারা গেছিল, অ্যাকচুয়ালি ওই জায়গাটায় যাওয়ায় কেন চুজ করলো ওই জায়গাটা? বিকজ রোড হেডের কাছ থেকে একটু দূরে, ঠিক রাস্তার ওপর নয়, ওই এবড়ো খেবড়ো পাহাড়ি এই খাতরা খুতরা রাস্তার উপর দিয়ে আপনাকে হয় ট্রেকিং করে যেতে হবে, আর তা নইলে গাধা আর ঘোড়ার মধ্যখানে যে একটা জন্তু আছে না, যেটার নামটা কিরকম অশ্লীল মতন বলে আমি আর বলছি না, তো সেই জন্য আমি বলছি যে ওই জন্তুটা পিঠে চেপে কিন্তু আমরা বছর 2 আগে ওইখানটা ঘুরে এসেছিলাম। তো অ্যাকচুয়ালি ওইখানে গিয়ে দেখা যায় যে 2 ফুটবল মাঠ সমান, খানিকটা ঢালান, একবারে কার্পেট বিছানো মতন করে চাদর, সবুজ চাদর, এবং ন্যাচারালি ওই জায়গাটা ঠান্ডা, সুতরাং ঠান্ডা আছে, উপরে সূর্য উঠেছে, ফ্যান্টাস্টিক। সুতরাং ইউ উইল এনজয় ইউর বেস্ট। সুতরাং ও ভাবে যে ওখানে তো যাবেই লোকেরা দেখতে, তো ন্যাচারালি সেদিনকেও ওখানে গেছিল। সেদিনকে ওখানে যাওয়ার পর জঙ্গিরা তাদের সকাল থেকে নিজের পজিশন নিয়েছিল, সেই 3জন, তারা হাইলি আর্মড, ওয়েল ট্রেন্ড, এবং যখন ওইখানে পৌঁছানোর পর একটু বাদেই তারা নিজের স্বরূপ দেখাতে আরম্ভ করে তারা বেছে যারা হিন্দু তাদেরকেই মারতে লাগলো। তারা জিজ্ঞেস করতে লাগলো ওয়েদার দে আর হিন্দু অর নট হিন্দু। যখন দেখছে যে হিন্দু, তখন লোকটাকে তারা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে মারছে। কখনো দেখা গেছে যে কোনো লোক মিথ্যা কথা বলেছে, তখন তাদের বলেছে কালমা পড়ে দেখাও, লিখে দেখাও, তারা ফেল করেছে, তখন তার মাথায় ঢুকে মেরেছে। সুতরাং ফ্রম ক্লোজ কোয়ার্টার রেঞ্জে হিন্দু অ্যাসার্টেন্ট করে তারা মেরেছে। এমন সময় দেখা যাচ্ছে যে মানে একটা ইয়াং মেয়ে, তার মাথায় বেশ সিঁদুরও লাগানো রয়েছে, বোধহয় সবে বিয়ে করেছে, সে গিয়ে ওই একজন উগ্রবাদীকে বলছে যে মেরে কো ভি মার ডালো। আর একজন মাঝবয়সী মহিলা বলছে মেরে কো কিউ ছোড় দিয়া, মেরে কো মার ডালো। তো প্রথম জনকে বললো নেই, তুই মোদি কো যাকে বাতা। আর দ্বিতীয় নম্বরটাকে বললো নেই, তেরে কো मैं छोड़ रहा हूं इसीलिए तू जाके सबको बता तेरा साथ सलूक क्या किया मैंने। তো তোর সাথে কি ব্যবহার করেছি তুই গিয়ে সবাইকে বলবি যে তোকে মারবো না, তোর বরটাকে মারবো। করে এইভাবে তারা এক করে 26 জনকে মারলো। 26 জনের মধ্যে 25 জন ভারতীয় এবং 1 জন নেপালি।
তো তারা এই দুর্ঘটনা ঘটার পর আমরা মোটামুটি বুঝতে পেরেছিলাম, নিজেরা ব্যাপারে একটু আলোচনা করছিলাম যে একটা রিয়াকশন তো হবে, এবং সেই রিয়াকশনও হলো। সেই রিয়াকশনটা হলো 7 তারিখ রাত্রিবেলা 1:03 ভারতের থেকে উড়ে গেল কিছু মিসাইল, এবং মানে সীমানার এপাশ থেকে, নট ইভেন ক্রসিং, উড়ে গেল মিসাইল, এবং কিছু ওই এমন ড্রোন হয়েছে যে ড্রোনটা গিয়ে সার্চ অ্যারাউন্ড অ্যান্ড সিক ফর দ্য টার্গেট, তার টার্গেটটাকে খোঁজে আর তারপরে গিয়ে সেটাকে ফিট করা থাকে, তো সেইটাকে গিয়ে মারে। সুতরাং 1:03 অপারেশন স্টার্ট হলো, 1:25 শেষ হয়ে গেল। সুতরাং 22 মিনিটের মধ্যে পাকিস্তানের যত জঙ্গিদের বড় বড় ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিগুলো গুঁড়িয়ে গেল। মানে এমন পাওয়ারফুল মিসাইল দিয়ে মেরেছে সেইগুলোতে। এবং দেখা গেল যে সব থেকে বড় যে টেরোরিস্ট বা অন্যতম বড় টেরোরিস্ট মসুদ আজহার, জৈশে মোহাম্মদ এর কর্তা উনি, এই মসুদ আজহারকে বাজপেয়ী আমলে প্লেন হাইজ্যাক করে নিয়ে গিয়ে তুলে নিয়ে গেছিল, মানে ছাড়িয়ে নিয়ে গেছিল, আরো জনাতিনকে ছাড়িয়েছিল, এবং টাকা নিয়ে, টাকার বদলে আমাদের তখন বিদেশমন্ত্রী যশবন্ত সিনহাকে পণ রেখে ওদের যে তোমাকেও আসতে হবে করে পণ রেখে ওরা তো মসুদ আজহারকে ছাড়িয়ে নিয়ে গেল। সেই মসুদ আজহারের বাড়িতেও একটা রকেট পড়লো, কিন্তু মসুদ আজহার সেই দিনকে, তার ভাগ্য অনুযায়ী সেদিনকে তার বাড়িতে ছিল না, কিন্তু তার পরিবারের 14 জন ছিল, মা, বোন, ভগ্নিপতি ইত্যাদি মিলে 14 জন ছিল। এবং আমরা দেখলাম যে পরের দিনে সেই সব পরিবারের এবং আরো অন্যান্য জঙ্গিদের পরিবারের কফিনবন্দি দেহ পাকিস্তানি পতাকায় লপেটকে তার উপর ফুল টুল দিয়ে সেগুলোকে তারা কাঁধ দেবে বলে নিয়ে যাচ্ছে। সুতরাং এটা বোঝাই যাচ্ছে যে তারা নন স্টেট অ্যাক্টর নয়, তারা স্টেট অ্যাক্টর, তারা পাকিস্তানের মদতেই এগুলো করছে। তো দেয়ার আর ভেরিয়াস রিজন, আমি ওখানে 3 বছর ছিলাম, সুতরাং আই নো দেয়ার আর ভেরিয়াস রিজনস আর ভেরি কমপ্লিকেটেড সলভ করা। মানে আনটিল আনলেস একদম গভর্নমেন্ট লেভেল থেকে কোনো পাক্কা ডিসিশন নিয়ে, যেমন 370 হাটিয়ে পাক্কা ডিসিশন নিয়ে তাবড়তোড় ডিসিপ্লিন এনে কাশ্মীর যে 3 দশক খারাপ সময় গেছে, 90, 2000 থেকে 2019 অব্দি, তারপরে যে ধীরে ধীরে ঠিক হয়ে গেল জায়গাটা, প্রায় ঠিক হয়ে গেল। কিন্তু এই 26 তারিখের এই 22 তারিখের এপ্রিল মাসের ঘটনাটা তার ব্যতিক্রম বইকি। যাই হোক, কাশ্মীরে বেশ জাম এসে গেছিল, কারণ ট্যুরিজম ওখানে সব থেকে বড় ব্যবসা। ওখানে সবাই, এত হোটেল, এত লোক কাজ করে, শিকারা ভ্রমণ করে, শিকারার লোকেরা সব, শিকারাতের লাইন সব মানে খুব সুন্দর বেড়ে উঠেছিল। সেটা কিছুদিনের জন্য ক্ষান্ত হয়, তারপরে আবার ধীরে ধীরে লোক যাচ্ছে ওখানে। এবং যখন দেখা গেল যে সেই কফিনবন্দি দেহগুলো সঙ্গে যে লোকগুলো রয়েছে তার সঙ্গে পাকিস্তানের জেনারেলরাও রয়েছে, এবং তারাও সব সেলাম জানিয়ে তাদেরকে শেষ বিদায় জানাচ্ছে। ভারত তারপরেই শান্তি প্রস্তাব পাঠায় ওদের কাছে, বলে যে আমাদের জঙ্গিরা মেরেছিল, আমরা জঙ্গিদের মেরেছি এবং তাদের সব কটার বড়দের হেডকোয়ার্টারকে মেরেছি। এবং সেই জঙ্গিটাও মারা গেছিল যে প্লেন হাইজ্যাক করার নেতৃত্ব দিয়েছিল। সে বুড়ো হয়ে গেছিল তখন, কিন্তু সে তখন ওইখানে ছিল, কি মার্কাতে সুবহান আল্লাহ এরকম একটা কিছু তার জঙ্গি গোষ্ঠীটার নাম। তো যাই হোক, প্রায় 7খানেকের ওপর। সুতরাং ফার্স্ট যেটা 5টা পাকিস্তান অকুপাইড কাশ্মীরে আর 4টে পাকিস্তানের মধ্যে, এবং মসুদ আজহারের পাকিস্তানের মধ্যে থাকতো। সুতরাং সব থেকে নিয়ারেস্ট যেটা ছিল সেটা লাইন অফ কন্ট্রোল থেকে মাত্র 15 কিলোমিটার দূরে, মানে সেটা স্টেজিং ক্যাম্প। সমস্ত ট্রেন করে ওখানে নিয়ে এসছে, তারপরে ঢোকানোর চেষ্টা করবে। এরকম 100টা চেষ্টা করলে যদি একটা ঢুকে যায়, 3-4টে লোক, তাহলে সেটাই বাস। তারপরে তারা আমাদের এখানে এসে হাবাব তৈরি করবে, যেটা যেমন একটা টিম ঢুকে গেছিল, তারা 22 এপ্রিল যে কাণ্ডটা ঘটালো। তারপরে কি হলো,
আমরা তো শান্তি প্রস্তাব দিলাম 7 তারিখে ওদেরকে মেরে। পাকিস্তান মানবে কেন? পাকিস্তান বলবে তোমরা আমরা সভারিন কান্ট্রি, তোমরা আমাদের উপর এরকমভাবে বলানি কওয়ানি বোম চালাবে আমাদের উপর, এরকম আমরা তো মানবো না। हम लोग जवाब देंगे, सही जवाब देंगे, मुंह तोड़ जवाब देंगे। तो एंड रियली तारा 400 থেকে 600 ড্রোন তারা সেই 8 তারিখ 9 তারিখ রাত্রে দিন থেকে তারা মারে, অসংখ্য মিসাইল ছুড়ে আমাদের দিকে। কিন্তু দেখা গেল যে অলমোস্ট 100% ইসরায়েল তো আয়রন ড্রোম, বাট ইসরায়েলের শেষকালে ইরানের সময় লড়াইয়ের শেষ দিকে ইসরায়েলের 40-60 হয়ে গেছিল, 60 আটকা ছিল, 40 আটকা ছিল না। তো বিকজ দে গট স্যাচুরেটেড, কারণ যদিও আমাদের উপর সেইভাবে আক্রমণ নেমে আসেনি, ওই লেভেলে নেমে আসলে কি হতো তো নিশ্চয়ই বলতে পারবো না, আমাদেরও লাগতো। পাকিস্তান সেই ইরানের মতন তো অতটা কেপেবল নয়। তো যাই হোক, কিন্তু আমাদের খান 6 পেনিট্রেট করে গেছিল, যেটা আমাদের একটা কমতি, যেটা আমাদেরকে ভবিষ্যতে ভারতীয় সৈন্যবাহিনীও সেটাকে নোট করেছে এবং সেটাকে ভবিষ্যতে ঠিক করা হবে এবং ঠিক করার জন্য নেসেসারি বন্দোবস্ত নেওয়া হচ্ছে। 6টার মধ্যে একটা বৈষ্ণবী গেটে এসে পড়ে, গেটটাতে সেটা একটা চার্চে এসে গায়ে লাগে, একটা খেতে পড়ে, আর তিনটে বাড়িতে লাগে, একটা ফ্ল্যাট বাড়িতে লাগে আর 2টো বাড়িতে লাগে। সুতরাং বেশ কিছু লোক ন্যাচারালি আহত বা নিহত হয়েছে। শুনেছিলাম 20 জন তো টোটাল নিহত হয়েছে। আহতের সংখ্যাটা নির্দিষ্ট করে জানি না, 30-40 তো হবেই। সুতরাং ওদের এই কতগুলো ড্রোন লাগা ছাড়া আমাদের মিলিটারি ইনস্টলেশনে কিছু ঢোকেনি। কীরকমভাবে ঢোকেনি না, আমরা নিজেদের ডিফেন্স হিসেবে ধরুন রাশিয়া থেকে আনা S-400, যদিও S-400 চালানো হয়নি বেশি, কারণ S-400 এর বিষয়েও খরচা। ভারতকে তো খরচা দেখে তবে খরচা করতে হবে। ভারত আর আমেরিকা ইসরায়েলের মতন অতটা ধনী দেশ নয়, আর ইসরায়েল তো এইটুকু দেশ, তার উপরে তারা উন্নত, তারপরে আমেরিকা তাদের একদম ফুল সাপোর্ট ঢেলে দিচ্ছে। আমাদের ওরকম দেওয়ারও কেউ নেই, আমরা অত বড় লোক নই। সুতরাং আমাদেরকে পকেট বুঝে আমাদেরকে ডিফেন্স সিস্টেম করতে হবে। আমরা টোটাল 8টা S-400 চালিয়েছি। একটা S-400 এর দাম প্রায় 2.5 কোটি টাকা। তো আমরা তো ন্যাচারালি অতগুলো, কিন্তু যে 8টা চালিয়েছি সে 8টা সলিড, যেগুলোকে মেরেছি সেগুলো 2.5 কোটি বেশি দাম, সেই জন্যই তাদেরকে মারা হয়। যেমন প্লেন মারা হলো, তাহলে তো সেটা বেশি দামি হয়ে গেল। এইরকম মূল্যবান টার্গেট দেখতে পাওয়া গেলেই তবে S-400 খরচা করা হয়েছে, নইলে যেটা তুর্কির তৈরি, টার্কির তৈরি যে ব্যারাকটিয়ার ড্রোন তারা বলে যে একদম মানে একে আটকানো শক্ত, সেটাকেও আমাদের আকাশ তীর বলে একটা আমাদের ডিফেন্স সিস্টেমে তৈরি করা হয়েছে, যে আকাশ তীরটা মারছে। আমি পরে ছবিগুলোও দেখলাম যে আমাদের ছেলেরা এই ঘরে বসে কম্পিউটারের মধ্যে নিয়ে কাজ করছে, এক ঠায় তাকিয়ে আছে আর দেখে একটা করে কি বোতাম টিপছে, সেই অনুযায়ী সে মেসেজ দিচ্ছে। দেয়ারফর আমাদের আকাশতীর S-400 এবং তার নিচে যে সেই 71-এর যুদ্ধের সময় যেগুলো কেনা হয়েছিল, যে ইসরায়েল থেকে ইউকে থেকে কিছু কেনা হয়েছিল, স্যাম মানে সারফেস টু এয়ার মিসাইল, সিল্কা, L-70 এইসব তখন কেনা হয়েছিল। সেইগুলোকে পুরো ওভারঅল করে তার র্যাডার পাল্টে সেইটাকে নেটওয়ার্কের সাথে কানেক্ট করে, সো দেয়ারফর আমরাও আমাদেরটা সাজিয়েছি। ইট ইজ নেটওয়ার্ক কানেক্টেড, ইট ইজ রিয়েল টাইম নেটওয়ার্ক কানেক্টেড, এবং অপরথ হচ্ছে তার নিশানা, ইট ইজ AI কন্ট্রোলড, AI enabled নেটওয়ার্ক কানেক্টেড। আমরা এই AI করলাম কার সাথে না, আমরা নাভিকের সাথে করলাম। নাভিক সিস্টেমটা হচ্ছে আমাদের সিস্টেম, আর আমরা যে এখন ওলা উবের ডাকি সেটা আমরা GPS দিয়ে ডাকি, কারণ আমাদের এখনো নাভিক সেইভাবে এখনো গভর্নমেন্ট চালু করেনি, হয়তো আমরা সেই হিসেবে তৈরি নই। তবে 36টা স্যাটেলাইট এই বর্তমান গভর্নমেন্ট আরও স্যাংশন করেছে এবং 4 বছরের মধ্যে এটা সম্পন্ন হবে। তাহলে এই নাভিক মানে নেভিগেশন উইথ ইন্ডিয়ান ইনস্টলেশন, এরকম একটা ফুল নেম, মতলব ইট ইজ এ নেভিগেটিং থিং, যেটা
যেটা আমাদের ভারতের মধ্যে হতে পারে, এবং তাহলে ইন দ্যাট কেস আমরা তখন জিপিএস ব্যবহার করবো না, আমরা নাভিক করব। নাভিক আরও অনেক বেশি অ্যাকিউরেট জিপিএস এর থেকে। জিপিএস এর মার্জিন অফ এরার হচ্ছে ভুল করতে পারে 3 মিটার, মানে ধরুন প্রায় 21-22 ফুট। আর নাভিক ভুল করতে পারে 1 মিটার, মানে 3 মিটার 3 ফুট কিছু ইঞ্চি, হ্যাঁ 3 ফুট 3 ইঞ্চি, 3 ফুট 3 ইঞ্চি। সুতরাং এই নাভিকের জন্য আমাদের মার্জিন অফ এরার অনেক কম হয়ে গেল। যদি আমরা একটা ট্যাঙ্কে বা জিপে মারি তো কোনো না কোনো জায়গায় লাগবেই ওটা। সুতরাং আমাদের সেই হিসেবে এই যে শিলকা, স্যাম, L70 এগুলো করেছি। আকাশ তীরকে আমরা করেছি পুরোপুরিভাবে এআই এনেবলড নেটওয়ার্ক কন্ট্রোল, S400 কেও করেছি। সুতরাং এতটা যে করে আমরা ওদের 400 ড্রোন, কে বলছে 600 ড্রোন, আই ডোন্ট নো এক্স্যাক্টলি নো, আমি 2-3 বার জায়গায় দেখেছি, 2-3 জনের মুখে 600 শুনেছি, 1-2 জনের মধ্যে 400 শুনেছি। তাই 400 to 600 ড্রোন ওরা পাঠিয়েছে, প্লাস অনেক মিসাইল পাঠিয়েছে, কিচ্ছু আমাদের মিলিটারি ইনস্টলেশনে লাগেনি। সুতরাং এই সরকারের নীতিটা হচ্ছে যে তুমি 1 ঘা মারলে আমি 2 ঘা মারব। সুতরাং এরা একটু বেশি মারবে। সুতরাং ওরা 26টা মারার পর এরা 9টা ঘাঁটি নষ্ট করেছে। এবার ওরা এতগুলো মারলো, আমাদের বিশেষ লাগলো না, কিন্তু আমাদের কিছু লোক মরলো তো, মানে সিভিলিয়ান মরলো তো। আর তাছাড়া তোমরা আমাকে আক্রমণ করেছো, দেয়ারফর আমরাও তোমাকে পানিশ করবো হিসেবে ইতিমধ্যে একটা স্টেটমেন্ট এই চিফ অফ ডিফেন্স স্টাফ এই কনসেপ্টটা নতুন এসছে। এই চিফ অফ ডিফেন্স স্টাফ অ্যাকচুয়ালি থিয়েটার কমান্ড বলে, এটা আর্মি, নেভি, এয়ারফোর্স 3 জনকে নিয়ে যে একটা লোক যে কন্ট্রোল করে, যে বলে তুমি এই করো, তুমি এই করো। এটা একদম আধুনিক সিস্টেম, এবং এটা আমেরিকা এইভাবে করে, চীনও এইভাবে নিজেকে তৈরি করে নিয়েছে বলে দাবি করে। ভারতও এটা তৈরি করছে, কিন্তু আমরা এই প্রথমবার আমরা একটা ফিল্ডে আমরা এক্সপিরিয়েন্স করতে গিয়ে দেখলাম কিছু কিছু ভুলচুক নজরে এসছে, সেগুলোকে রেকটিফাই করতে হবে। তো যাই হোক, আমাদের সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ বক্তৃতা এক সময় বলল যে আফটার ইনিশিয়াল সেটব্যাক উই কারেক্টেড আওয়ার মিস্টেক অ্যান্ড দেয়ার আফটার দেয়ার ইজ নো লুকিং ব্যাক। তো ব্যাস হই হই পড়ে গেল। ন্যাচারালি ভারতবর্ষ একটা দেশ, হই হই পড়বে না তা তো কথা না। সে আমি সবাই মামার করে উঠলেন, কটা রাফেল পড়ে গেছে, কটা শুকাই পড়ে গেছে। পাকিস্তান বলছে 6টা রাফেল ফেলে দিয়েছে, মুখে বলছে পাকিস্তানের 6টা রাফেল ফেলে দেওয়ার গল্পটাও তাহলে বলি যে ওদের ডিফেন্স মিনিস্টার খোয়াজা আসিফ গেছেন বিদেশে। ওরাই প্রথম দিনে যে একটুখানি ইনিশিয়াল সেটব্যাকে ওরা তো একদম পুরো বিজয় মিছিল বার করে দিয়েছিল। বিজয় মিছিল বার করে দিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ চলছে ওইখানে, এবং ওয়েস্টার্ন মিডিয়া সেটাও পিক আপ করে নিয়েছে। তো ওদের জিন্দাবাদে মহা খুশি যেন ওয়েস্টার্ন মিডিয়া। কিন্তু ওয়েস্টার্ন মিডিয়া পরে যখন দেখবে যে ভাগ পিটকে দিয়েছে, সেই জন্য এখন ট্রাম্প বাবু দেখছেন না কিরকম ইন্ডিয়ার সঙ্গে উখড়া ব্যবহার করছে, কিরকম যেন একটু ব্যবহার করছে। তো যাই হোক, তো ধরেই নিচ্ছি যে কিছু 2-3টে কেউ বলবে না, ইন্ডিয়ান গভর্নমেন্ট বলবে না, কেউ বলেও না। ইসরায়েল কি বলেছে, তার কটা প্লেন ধ্বংস হয়ে গেছে ওদের সঙ্গে লড়াই করতে গিয়ে। রাশিয়া কি বলছে, আমাদের কটা ট্যাঙ্ক ধ্বংস হয়ে গেছে ওদের সাথে লড়াই করতে গিয়ে। ইউক্রেন তো দাবি করছে যে 1000টা ট্যাঙ্ক আমরা ধ্বংস করে দিয়েছি। তো হতেও পারে, আই ডোন্ট নো। বাট রাশিয়া কি বলছে? রাশিয়া তো কিছু বলছে না। ন্যাচারালি ভারতবর্ষও কিছু বলবে না। ভারত মুখে এবার বলছে ইনিশিয়াল সেটব্যাক কি হয়েছে। তো আমি ধরেই নিলাম 2-3টে প্লেন ওরা যখন ফায়ার করছিল তখন আমাদের হয়তো প্লেন উড়িয়ে দেখতে গেছে, সেটা দে গট হিট। তারা তারপরে সেই পদ্ধতিটা পাল্টে নিয়েছে। সেই পদ্ধতিটা পাল্টে নেওয়ার পরে যে পদ্ধতিটা অ্যাপ্লাই করলো, সেই পদ্ধতিটা ইজ এ গেম চেঞ্জিং পদ্ধতি। Why and how? That is India decide করলো আমরা প্লেন উড়িয়ে গিয়ে ওদের টার্গেটকে ধ্বংস করবো না। আমরা এপাশ থেকে will not enter into their space.
আমরা এপাশ থেকেই ওদের C4I সিস্টেম ধ্বংস করে দেবো। C4I সিস্টেম মিনস C স্ট্যান্ডস ফর কমান্ড, কন্ট্রোল, কম্পিউটার, কমিউনিকেশন ধ্বংস করে দেবো এবং ওদের ইন্টেলিজেন্স গ্যাদারিং সমস্ত ক্যাপাসিটিও ধ্বংস করে দেবো। তো মেন ওদের কমান্ড সেন্টার হচ্ছে নূর খান এয়ারবেস। নূর খান এয়ারবেসটা তৈরি করেছিল আমেরিকা তৈরি করেছিল আমেরিকার GE কোম্পানি, ভীষণ শক্তিশালীভাবে তৈরি করেছিল এবং সেটা মানে ইট ওয়াজ মাটির অনেকটা তো নিচে বটেই এবং ওপরে কংক্রিট 3 মিটার, মানে প্রায় 21-22 ফুট মিটারের কংক্রিট। সুতরাং এটা ছোটোখাটো ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়ারফেয়ারও এটা উইথস্ট্যান্ড করে নিতে পারে। তাহলে এটা ধ্বংস কী করে করলো ভারত? না, সেই লক্ষিন্দর বেহুলার কথার মতো সেই লক্ষিন্দরকে বিয়ে রাত্রিরে সাপে ছোবল, কাল নাগিনী ছোবল মারবে। সুতরাং লক্ষিন্দরকে বাঁচাতে গেলে তাকে একদম যদি আমি বিয়ে রাত্রিটা একদম যদি ঘরবন্দি করে রাখতে পারি তাহলে বেহুলা বেঁচে গেল, বেহুলা আঁকি দেওয়া হবে না। তো সেই গল্পের সঙ্গে তার মানে ওই কিন্তু যে মেকার ছিল ওই বাড়িটা তৈরি করা, সে ঘরে একটা ছোট ছিদ্র করে দিয়েছিল, সেই ছিদ্র দিয়ে কালনাগিনী ঢোকে এবং লক্ষিন্দরকে কামড়ায়, তারপরে যার গল্প তার গল্প মানে সে আপনারা সব জানেন। সুতরাং ভারতবর্ষ ভেবে দেখলো দেয়ার হ্যাজ টু বি এ উইক পয়েন্ট এবং সেটা পিওর। ইয়েস, দ্যাট ইজ দ্য উইক পয়েন্ট। সেটা হচ্ছে যে অতগুলো 100টা টেকনিশিয়ান বসে তারা কাজ করছে ওইখানে এবং এয়ার কন্ডিশনের ভেতরে রয়েছে। তো 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 তাদের তো শ্বাস প্রশ্বাস নিতে হবে এবং তাদের তো এয়ার কন্ডিশনিংয়ে রাখতে হবে, নইলে তারা থাকবে কী করে? সুতরাং দ্যার হ্যাজ টু বি এ ভেন্ট, একটা ভেন্ট থাকতে হবে। তো এত বড় একটা ভেন্ট থাকতে হবে তো, সুতরাং একটা প্রায় ফুট 1.5-এর ওপরে একটা ভেন্ট ওইখানে এরা অলরেডি খবর পেয়ে গেছিলো। তার মানে আমাদের ইন্টেলিজেন্স এত ভালো ছিল যে আমরা এক্স্যাক্ট গ্রিড রেফারেন্স দিতে পেরেছি, এক্স্যাক্ট বলতে পেরেছি যে ওদের নূর খান এয়ারবেসে কোথায় কী আছে এবং এক্স্যাক্ট ছবি পাঠাতে পেরেছি। দেয়ারফর আমাদের ফার্স্ট এআই কন্ট্রোল ব্রহ্মোসকে হিট করলো ফার্স্ট থ্রু দ্যাট ভেন্ট। প্রথমে ব্রহ্মোস গেল, তারপরে স্ক্যাপ গেল, মানে আরেকটা ফরাসি মেড হাইলি পাওয়ারফুল মিসাইল ওখানে লাগার পর দেয়ার আর লয়টারিং মিউনিশন, নাম্বার অফ লয়টারিং মিউনিশন অলসো ফায়ার্ড ফ্রম ইন্ডিয়া সাইড। সেই লয়টারিং মিউনিশন মানে হচ্ছে এগুলো মিসাইল করে ফাটিয়ে দিলাম, তারপরে এরকম তুবড়ির মতন ছোট করে এরকম আলোর বাজির মতন হয়ে যায় না? তো সেই রকম ছোট ছোট অনেকগুলো ভাসতে লাগলো, মানে দে আর রকেটস অনলি। সেইটা তখন দে আর ফেড ইনটু দ্য সিস্টেম অ্যান্ড দে অল ট্রাইড অ্যান্ড এন্টার থ্রু দ্য হোল। সুতরাং দেয়ারফর একটু বাদে হুড়মুড় করে ভেঙে পড়লো ওদের সমস্ত নূর খান এয়ারবেস, মাটিতে তাদের হলো শরীর সমাধি। ইয়েস, যুদ্ধ অত্যন্ত নৃশংস, যুদ্ধ না হওয়াই ভালো। কিন্তু যদি তুমি যুদ্ধ করতে বাধ্য হও, যদি যুদ্ধ তোমাকে করতেই হয়, তাহলে তো জেতবার জন্যই করতে হবে, তা নাহলে তো কাপুরুষতাই হবে। সুতরাং বোধহয় এটাই নিয়ম, এটাই ভবিষ্যৎ ছিল যে ওই লোকগুলোর ওইখানে মৃত্যু হলো। এরপরে ইন্ডিয়া অলমোস্ট সাইমেন্টেনিয়াসলি সেদিনকে 22 মিনিটে খতম হয়েছিল, আর এটা ওই রাত্রির 1টা নাগাদ শুরু হয় এবং 3:30-4টের মধ্যে সব গেম ওভার। পাকিস্তানের পরবর্তী যে এয়ারবেসটা ছিল সেটা হচ্ছে সারগোদা ওদের ক্রাউন জুয়েল, মানে সব ভিআইপিরা ওই এয়ারপোর্ট দিয়ে যেত এবং ওইখানে সমস্ত ভালো ভালো প্লেন রাখা থাকতো। ভালো ভালো প্লেন বলতে F-16 প্লেন, J-17 প্লেন, এইসব প্লেনগুলো ওদের ওখানে রাখা থাকতো এবং সেই সারগোদা এয়ারবেস হিট করলো। জানেন, যেদিনকে প্রথম টিভিতে ছবি দেখলাম যে সারগোদা এয়ারবেসের যে ভিআইপি লঞ্চটা, সেই লঞ্চের বড় ঝাড়বাতিটা পড়ে আছে প্রায় এই ঘরটার প্রায় সমান, একটু ছোট হবে, একটু বিরাট বড় ঝাড়বাতিটা এরকম ভেঙে খেসড়ে পড়ে আছে। সুতরাং এবং ওইখানে যে এয়ারলাইন্সে যে গর্তটা হয়েছিল সেটাও 13 ফুট গভীর এবং ওইখানকার যে হ্যাঙ্গারে যে প্লেনগুলো ছিল সেগুলোও ভেঙে দিয়েছে। সুতরাং ট্রাম্পবাবু রেগে যাওয়ার একদম পুরো সঠিক কারণ আছে। আমার F-16 ভেঙে দিয়েছে এবং নূর খান এয়ারবেসের ভেতরে
যে তারপরে যে ছোট ছোট ভূমিকম্পগুলো হয়েছে সেটা বলা হচ্ছে জি নাকি এই জন্য তৈরি করেছিল, আমেরিকা ডিস্ট্রিবিউট করে রেখে দিয়েছে তাদের নিউক্লিয়ার বম্ব সারা পৃথিবীর বিভিন্ন জায়গায়, হয়তো সেইগুলোই ফাটছে, মানে সেগুলো যদিও ডিট্যাচ করা থাকে তো ইট ইজ পসিবল দ্যাট দেয়ার ইজ সাম অ্যাক্টিভিটি গোয়িং অন, তার নইলে এরকম ছোট ছোট ভূমিকম্প হচ্ছে কেন? তো যাই হোক, দিস আর অল অ্যাসাম্পশনস, আই উড নো, বাট ইট ওয়াজ টোটালি ডিলাপিডেটেড। সো এখন তো সার্বদা এয়ারবেস ধ্বংস হয়ে গেল, এরপর বাকি রইল আর একটা মেন, যেটা দিয়ে ড্রোন চালানো হয়। ড্রোন চালানোর জন্য একটা ইউএভি আনআর্মড এরিয়াল ভেহিকেল চালানোর জন্য একটা কমান্ড সেন্টার থাকতে হবে, তো সেই কমান্ড সেন্টারটা নূর খান, সেই নূর খান এয়ারবেসে তাদের ড্রোন চালানোর জন্য যে কমান্ড সেন্টারটা আছে সেটা ধ্বংস করে দেবে। প্লেসটাই তোমার ইসলামাবাদ আর এর রাওয়ালপিন্ডির মোটামুটি মাঝখানে, বর্ডার থেকে অনেকটা দূরে, বর্ডার থেকে অনেকটা দূরে, তো বর্ডারের কাছে নয় কিন্তু, মানে ইসলামের রাজধানীটা ইসলামাবাদের কাছে, সুতরাং সেটা ধ্বংস হলো। সুতরাং পাকিস্তান পঙ্গু হয়ে গেল, পাকিস্তানের মেন কমান্ড সেন্টার ধ্বংস, পাকিস্তানের আনআর্মড এরিয়াল ভেহিকেল তোলার ধ্বংস। এরপরও ভারত আরেকটা করলো, যেন কিছু জানি না ভেবে, কিন্তু সেটা করলো কৈরানা হিলস। কৈরানা হিলস হচ্ছে এই আফগানিস্তান আর পাকিস্তানের বর্ডারের কাছে পাহাড়ের মধ্যে গভীর গর্তের ভেতরে পাকিস্তানের ওখানে নিউক্লিয়ার আর্সেনালগুলো ডিট্যাচড অবস্থায় ওখানে রাখা আছে। সুতরাং সেটা ভীষণ অত্যন্ত প্রোটেক্টেড পাহাড়ি জায়গার ভেতরে রাখা আছে। ভারতের এখান থেকে মোস্ট লাইকলি ফ্রম দ্য নেভি ব্রহ্মোস মারা হয় এবং বিভিন্ন রকমের মিসাইল মারা হয় এবং ওদের এন্ট্রি আর এক্সিট পয়েন্টে কিছু ফাটানো হয়, ফেলা হয়। তারপরে ওখানে দেখা গেছে 4.4 রিক্টার স্কেলে ভূমিকম্প হচ্ছে, 5.7 রিক্টার স্কেলে ভূমিকম্প হচ্ছে। তখন আমেরিকা ভাবলো যে এর ঝামেলার ব্যাপার, আমেরিকা টিম পাঠিয়ে দিল, ইরাক থেকে বোরন এসে গেল, বোরন 10 এসে গেল, বোরন 10 নিউক্লিয়ার রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল একটু চুষে নেয় বলে সেটাকে বোরন পাঠিয়ে দেওয়া হলো, কিন্তু এসে দেখলো সেরকম কিছু রেডিও অ্যাক্টিভ এর বাইরে আসেনি। কিন্তু মোটামুটি পাকিস্তানের ওইখান থেকে জিনিস তুলে আনতে বছর 50 লাগবে, তার আগে ওখান থেকে জিনিস, এখন কে যাবে ওর ভেতরে মুখ খালি করিয়ে সরিয়ে, ওইখানে তো অত বড় গর্ত করে দিয়েছে। সুতরাং পরে যখন ওই এটা হচ্ছিল না, ওই যখন এয়ারফোর্সের চিফ আর আর্মির চিফ আর এরা কনফারেন্সিং করে ওরা আপডেট দিচ্ছিল, তখন একজন রিপোর্টার জিজ্ঞেস করলো এয়ারফোর্সের ভদ্রলোককে, যিনি এয়ার মার্শাল ছিলেন, যে আচ্ছা আপনি কি ওই ওদের ওইখানে জেনে শুনে ওদের নিউক্লিয়ার আর্সেনালে হিট করেছেন? তখন ও বললো, হেসে বললো, ওইখানে নিউক্লিয়ার আর্সেনাল আছে বুঝি? তো ধন্যবাদ, আপনি বলার জন্য আপনাকে বলার জন্য ধন্যবাদ। সত্যি আমি না জেনে মেরে ফেলেছি, তো তখন আর কি বলবে। সুতরাং গল্প শেষ। আমি না জেনে আমাদের নিউক্লিয়ার আর্সেনালের এন্ট্রি আর এক্সিট পয়েন্টগুলো যেগুলো আছে সেগুলোতে মেরে দিয়েছি। তো what do you call it? It's a game changing. Nobody thought like this. সুতরাং আমি তো বলিনি এই কথা ধরুন জন স্পেন্সার যে কথাগুলো বলছেন বা it's a game changing. And কার্গিলের যুদ্ধের সময় তো I was in service. আমাদের কীভাবে তখন লড়তে হচ্ছে, বডি ব্যাগস আসছেই আর আসছেই আর আসছেই, আমাদের বলছে জানিস তো ও গেল, তো আমরা মনে মনে হাত শুনছি কীভাবে হাত পা বেঁধে লড়াই করা বলুন দিকে। তো যাই হোক, সে আর গত সূচনা নাস্তি, ও কথা ভেবে আর লাভ নেই। এখন কীরকমভাবে দেওয়া হয়েছে, এখন অবশ্য দুটো জিনিসের ভীষণ কথা হচ্ছে। মোদি যেটা ট্রাম্পের বস হয়ে গেছে, মানে বস করে নিয়েছে, নইলে ট্রাম্প বললো বন্ধ করে দিতে, আর বন্ধ করে দিল। আমার তো সত্যি আমারও ইচ্ছে ছিল আরো 2 দিন ঠ্যাঙালে ভালো। তো
কিন্তু কিন্তু হঠাৎ বলাতে বন্ধ কেন করুন? কিন্তু জন স্পেন্সার কি বলছেন দেখুন, উনি বলছেন যে যে আচ্ছা ভারতের কি একদম যেই ট্রাম্প বাবু বললো আর উনি বন্ধ করে দিল, এটা কি ভারতের ঠিক হলো? তো ও বলছে অ্যাবসলিউটলি কারেক্ট। ভারতের হোয়াট ইজ দ্য এম অ্যান্ড অবজেক্টিভ অফ দিস ওয়ার? আপনি দেখছেন না রাশিয়ার সঙ্গে ইউক্রেনের লড়াই করে 3.5 বছর হয়ে গেল, এখনো লড়ে যাচ্ছে। ইসরায়েল হামাসের বিরুদ্ধে লড়তে গিয়ে আজ 1.5 বছর হয়ে গেল, লড়ে যাচ্ছে। এখন নাও তুমি তোমার ইউ অ্যাচিভ ইউর এইম অ্যান্ড অবজেক্টিভ, সো ওয়াই শুড ইউ কন্টিনিউ? তোমার এইম অ্যান্ড অবজেক্টিভ যখন হয়ে গেছে, ইউ গট এ চান্স, দেন উইথড্র। তো ইটস ভেরি ভ্যালিড অ্যান্ড ভেরি ওয়েল সাজেস্টেড। হ্যাঁ, আর তাছাড়া ওর একটা নিউক্লিয়ার গেছে, আর তাছাড়া ওর F-16 গুলো গেছে ওখানে। এমনিতেই তার ভারত সই করতে চাইছে না এগ্রিকালচার আর ডেয়ারি মিল্কের জন্য। এখন ওর রেগে কাঁড়িয়ে হয়ে গেছে, আর ব্রিটেন সাইন করে দিয়েছে। এখন ও বলছে যাবে ব্রিটেনকে ধমকাতে, যাচ্ছে বলে শুনবে। পাকিস্তানের তরবারি এখনো তো কমছে না। পাকিস্তানে ওর তরকারি তো কমছে না। মাকে ওই কতগুলো থাকে না ছোটবেলায়, যেমন আমাদের বাড়িতে পেয়ারা চুরি করতে এসেছিল, জানি তো, পেয়ারা চুরি করতে এসেছে। এখন সেই বেটাকে আমরা সবাই মিলে ধরেছি, আমরা বললাম পেটে 1 কিল, তো পিঠে 1 কিল মারার পর কোকিয়ে গেছে, কোকিয়ে গিয়ে বলছে লাগেইনি, তো লাগেইনি। তো পাকিস্তানের সেই রকম অবস্থা, তুমি যতই মানো লাগেইনি। তো এখন এটা সেই রকমই হয়েছিল। তো যাই হোক, তো কিন্তু চায়না তারপরে ওদের বললো এই ঘটনাটা ঘটার পর পাকিস্তান তখন প্যানিক হয়ে গেছে যে আমাদের তো পঙ্গু হয়ে গেছি, প্যানিক হয়ে গেছে। চায়না বললো যে তোমরা এক্ষুনি, চায়না তো ওদের লাইভ ফিড দিয়ে যাচ্ছে, চায়না তো টেকনোলজিক্যালি অনেক ইমপ্রুভড দেশ, তো ওদের লাইভ ফিড দিয়ে যাচ্ছে, দেখো তোমরা কিন্তু আর বাড়াবাড়ি করো না। ইন্ডিয়া এখন তার তোপগুলো মানে মিসাইলগুলো এইদিকে সাজাচ্ছে, মনে হচ্ছে তোমাদের সমস্ত অর্ডিন্যান্স ফ্যাক্টরি এবং পাওয়ার হাউসগুলো ভেঙে দেবে। সুতরাং এরপরে যদি সেকেন্ড ওয়েভে যদি তোমাদের পাওয়ার হাউসগুলো ভেঙে দেয় এবং তোমাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলো ভেঙে দেয়, তোমরা তো আর দাঁড়াতেই পারবে না ঘুরে, ইউ বেটার গো ফর সারেন্ডার। তখন ওরা কি করবে ধরপড়িয়ে, অথচ ওদের তো আমেরিকায় লাগছে এত 700 বছর রাজত্ব করে, এমনি মুখের কথা এখন এই দাসেদের কাছে মাথা নিচু করে সারেন্ডার করবো। ওরা গেছে ইউএইর কাছে বলতে, ইউএইকে বলেছে যে একটু আমরা যুদ্ধ করতে চাই না। তখন ইউএই বলছে তুমি নিজেই বলো না, তো আমরা বললে শুনবে না। তারপর ওরা তবু ওদের আমেরিকায় লাগছে, ওরা তো লাইন টাইম করে আমেরিকার কাছে খবর পাঠিয়েছে। মিস্টার ট্রাম্প তো তাদের সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওকে বলবে যে তুমি দেখো যুদ্ধটা বন্ধ করতে বলা, চীন পাকিস্তান তো লড়াই করতে চাইছে না। মার্কো রুবিও জয়শঙ্কর দুধে একটা ডিপ্লোম্যাট, তো ওকে ফোন করে বললো যে তুমি তো লড়াই আর করো না। তখন ও বললো যে না আমরা তো লড়াই করতে চাই না, কিন্তু এর তো একটা আমাকে বলে তো লাভ নেই, আমি তো আর অফিসিয়াল চ্যানেল হচ্ছি না। পাকিস্তানের ডিজিএমও আমাদের ডিজিএমওকে বলুন, ডিজিএমও মানে ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন, তো পাকিস্তানের ডিজিএমও আছে, আমাদের ডিজিএমওকে বলুন, তাহলেই ব্যাপারটা আমার মনে হয় সমাধান হয়ে যায়। আমরা তো লড়াই করতে চাই না। তারপরে মার্কো রুবিও পাকিস্তানের জেনারেলকে বলে দিল তোমাদের ডিজিএমওকে বলো, ভারতের ডিজিএমওকে বলো। তো সে আর তৎসয়নি ওই 10 তারিখ সকালবেলাতেই বলে দিয়েছে আমরা লড়াই করতে চাই না। তো ভারত বলে যে ঠিক আছে তাহলে আমরাও লড়বো না, আর খেলছি না। সেটা একদম সেপারেট, জানেন তো, সেটা অফসিঁদুরের অংশ নয়, অফসিঁদুরের অংশ নয়, সেটা একটা ইন্ডিয়া সঙ্গে 1960 সালে একটা চুক্তি হয়েছিল যে এই যে নদীগুলো আছে 6টা নদী, রবি, বিয়াস ইত্যাদি ইত্যাদি, চানাব ইত্যাদি, 3টে ভারত নেবে, আর সিন্ধু নদীর জলটা যেটা সব থেকে মোটা সেটা পাকিস্তান নেবে। সুতরাং 80 ভাগ, যেরকম ভারত সরকার, যেরকম ইংরেজরা ঠিক করে দিয়েছে, ভারত তো জহুজুত করা ছাড়া তো তখন আর বিশেষ উপায় ছিল না। তো এখন যে পুরোপুরি মুক্ত সে কথা আমি বলছি না, কিন্তু
কিন্তু তখন ওই ওদের 80-20-তে দিয়েছে। এখন হঠাৎ এই গভর্নমেন্ট বলছে যে আমরা ওই ওটা মানছি না, 60 সালের ওটা মানছি না, আমরা রেকটিফিকেশন চাই। আমরা 3বার এর আগে চিঠি দিয়েছি কিন্তু তোমরা তার উত্তর দাওনি। এখন আমরা একতরফাভাবে ডিক্লেয়ার করলাম আমরা ওই চুক্তি মানছি না, আমরা ওই রকম তোমাদেরকে নতুনবার জল দিয়ে দেবো, 10 বার জল কেন ওরকমভাবে হচ্ছে না, নতুনভাবে হিসেব করতে হবে, এই নিয়ে বৈঠক করতে হবে, বুঝতে হবে জল দেবো। তো সুতরাং জল না দিলে অ্যাকচুয়ালি কি জল দিচ্ছে না, আবার দিচ্ছে, যখন খুশি জল দিচ্ছে, যখন খুশি জল ছেড়ে দিচ্ছে। এই তো মহা মুশকিলে পড়েছে ওরা। যখন ওদের জল বেশি তখন আরো জল দিয়ে দিল, তখন ওদের তখন সবজি পচে যাবে। তো এখন এই নিয়ে এখন মহা বিপাকে পড়েছে। তো এখন করে কি আর, এখন চীন আবার ওদিকে পাকিস্তানের বন্ধু, তো আয়রন ব্রাদার ব্রহ্মপুত্রে একটা বিরাট বড় বাঁধ তৈরি করছে যাতে ব্রহ্মপুত্রের জল আমাদের না ঢুকতে পারে। এটা হচ্ছে একদম লেটেস্ট। তো ভারত আবার তার জন্য ওইখানে ওর এগেনস্টে উল্টো দিকে আর একটা বিরাট ওই ব্যাপারে 1,25,000 টাকা খরচ করে বাঁধ তৈরি করবে। তো সেটার কিন্তু জনগণ বা যারা এনভায়রনমেন্ট নিয়ে যারা বিচার করেন তারা একটু বাধা দিচ্ছে যে তাতে এনভায়রনমেন্টের ক্ষতি হতে পারে, ভূমিকম্প হতে পারে। সুতরাং একটু ভারতের মুশকিল হচ্ছে, কারণ ওখানকার কিছু লোক তারাও বলছে যে যদি এখানে ভূমিকম্প হয় তাহলে ভেঙে যাবে এটা। কিন্তু ভারত না করলেও উপায় নেই, কিছু একটা তো করতেই হবে, কারণ তা নইলে ওরা যদি ইচ্ছে করে, যেটা আমরা পাকিস্তানের সঙ্গে করছি, চীনের তো বিশেষ নেই, ওরা তো যা খুশি তাই করে, ওরা জল ছাড়বে, জল বন্ধ করবে, এরকম যদি করে তাহলে আমাদের যদি একটা বাঁধ হয়ে যায় তাহলে আমরা ওরা যত বড় বাঁধ তৈরি করছে ভারত খরচা করতে পারবে, কারণ এখন ভারতের দুটো পয়সা আছে। তো পাকিস্তান তো বিক্রি যার কাছে ইউএইকে বলেছে না, হ্যাঁ ওদের ইউএই ইউনাইটেড আরব এমিরেটস ওদের কাছে যখন পাকিস্তান এবার গেছিল ওদের প্রিন্স বলে দিয়েছে যা করো আপনার কটরা লেগে আদেশ হলো, আমি আর দিতে পারবো না, উনি দিয়েছি। কিন্তু তাহলে হবে কি হয়েছে এই চিন্তে, এবং ওদের ঠিক সময় ওরা এই নিয়ে ওদের 22বার না 24বার ওয়ার্ল্ড ব্যাংকের লোনও পেয়ে গেল, এই লোনও পেয়ে যাচ্ছে, সেটা লোন পেয়ে গিয়ে ওরা সামাও দেয়ার, শুধু পাঞ্জাবটা ওরা একটুখানি সচ্ছল অবস্থা, বাকিগুলো তো গরিবি আর ভূকাপনে মরছে। হ্যাঁ স্যার, বালুচিস্তান স্যার, বালুচিস্তান হোপফুলি, মানে দিস ইজ মাই হোপ এগেনস্ট হোপ, আমি জানি না কি, বালুচিস্তান উইল বি ফ্রি, পাকিস্তান উইল বি ডিভাইডেড into at least 2 to 3 parts, that is KPK, Khyber Pakhtunkhwa, বালুচিস্তান, আর এদিকে পাঞ্জাব সিন্ধ, এদিকে বেগরবাই করছে। তো কি হবে বলা শক্ত, সিন্ধ এদিকে বেগরবাই করছে, পিওকেও এদিকে, পিওকে তো 2 ঘন্টা বিজলি আসে 24 ঘন্টার মধ্যে, অথচ পিওকের থেকে ওরা হাইড্রো ড্যাম দিয়ে ওরা জল নিয়ে যাচ্ছে, এই বিজলি নিয়ে যাচ্ছে। কিন্তু যাই হোক, যা করছে এখন, ভারত কি করবে পিওকে নিয়ে কিছু করতে পারবে না, ওই একমাত্র আমাদের গিলগিট বাল্টিস্তানটাই আমাদের প্লেস অফ ইম্পর্টেন্স, এছাড়া আমাদের ওদের নিয়ে কি হবে, যদি খালি করে দেয় তাহলে আমরা নিতে পারি, আর ওই রকম উগ্রবাদী ভর্তি ওদের নেবে, খালি করে দিলে নিতে পারে। উগ্রবাদী ভর্তি লোক নিয়ে আমাদের এখানে মারপিট করে জ্বালিয়ে খাবো না, সেটা একটা yes you can say it's a আরেকটা সেক্টর আসবে, হ্যাঁ যে মানে আপনি এর আগে বললেন না ইন্টেলিজেন্স এত হাই, কিন্তু সেখানে কি intelligence, you see, I mean, intelligence failure, no, one way it is a failure, yes, যে কোনো কারণেই হোক করতে পারেনি, এটা তো একটা ব্যর্থতা, this is true, বাট যে কোনো কারণেই হোকটা কিন্তু জিনিসটা কিন্তু রীতিমতো শক্তিশালী। আমি ওখানে 3 বছর ছিলাম, তো আপনি যদি ঝোপের কাছে বসে থাকেন এখান থেকে বোঝার কোনো উপায় নেই যদি গাছপালা না, মনে করুন আমাদের সারা রাত্রির যখন পালানোলায় ছিলাম, পালানোলা মানে আমরা এখান থেকে পাকিস্তানিদের দেখতে পেতাম, মানে আমাদের একটা 71-এ যখন আমরা এই ছাম্বের ওখানটা হাঁটছি, আমরা তো ওই জায়গাটা 65-এ, ওই জায়গাটা 65-এ,
65-এ তো ওই জায়গাটা হারছি, আস্তে আস্তে আসবার সময় ওই যে মান্ডিয়ালা ব্রিজ, মানে মান্ডিয়ালা নদীর ওপরে যে ব্রিজটা ছিল, সেই ব্রিজটা ভারত ধ্বংস করে দিয়ে পিছিয়ে আসে। তারপরে আবার আমরা খানিকটা পরবর্তী পর্যায়ে 71-এ এগিয়ে যাই, এগিয়ে গিয়ে পালানওয়ালা অবধি যাই এবং ওই ভাঙা ব্রিজের মাথাটা অবধি যাই। সুতরাং ওই ভাঙা ব্রিজের মাথায় যে পোস্টটা ছিল, সেই পোস্টে আমার ছেলেরা থাকতো, আমার ওখানে 5-7 জন ছেলে থাকতো। তো আমি সেইখানে শিপরাদেরও নিয়ে গেছিলাম ওই পোস্টটা। তো ওখানে পাকিস্তানিদেরও দেখতে পেতাম, তো এমনি দেখতে পেতাম, যদিও আমাদের বারণ করতো, বাট তবু মনে হতো তখন বয়স কম, তো তখন হতো করতো না। বয়স কম বলে ওই রকমও হতো না যে আমাদের এই যে এত কাজে তেজি আনলো, মানে এই যে মোমেন্টামটা জেনারেট করলো কিন্তু মনমোহন পারিকার। এই যে নাভিকে স্যাটেলাইটটা উড়িয়েছিল কিন্তু ইউপিএ জমানায়, কিন্তু তারপরে প্রোগ্রেস অত্যন্ত ধীরে হচ্ছিল। মনোহর পারিকার অত্যন্ত হাই আইকিউ এর ছেলে, এবং যার জন্যে জেনারেল নারায়ণের সঙ্গে ভীষণ বনেছিল। দুজনেই অত্যন্ত ইন্টেলিজেন্ট লোক ছিল। জেনারেল নারায়ণ গভর্নমেন্টেরও অ্যাডভাইজার, অ্যাট দি সেম টাইম IIT মাদ্রাসেরও ফ্যাকাল্টি মানে ভিজিটিং ফ্যাকাল্টি। আর দেখুন, জেনারেল শঙ্করের কথাটা যেটা বলছিলাম, জেনারেল শঙ্কর মানে তার ভিডিওতে দুটো আমেরিকার মানে জার্নাল দেখাচ্ছে, একটা স্মল ওয়ার জার্নাল আর একটা হচ্ছে রুসি রয়্যাল ইউনাইটেড স্টেটস অফ ইনস্টিটিউট, এরকম একটা নাম। সেই দুটো পত্রিকায় যে হেডলাইনটা বেরিয়েছে, ছোট্ট করে যে হেডলাইনটা বেরিয়েছে, হেডলাইনটা আমি লিখে এনেছি, দেখে মনে হয় না যে ইজ সামথিং গ্রেট, সামথিং ডিফারেন্ট। Is Operation Sindoor a template for future US reform? This is the headline of two of the magazine. Is Operation Sindoor a template? এটাকে টেমপ্লেট বানিয়ে কি ইউনাইটেড স্টেটসের রিফর্ম হবে? তো ডেফিনেটলি হবে না, ওরা অনেক বড় লোক কান্ট্রি, বাট কোয়েশ্চেন অফ বিং রেজড, সুতরাং ইট ইজ সামথিং ডিফারেন্ট। সো ইট ইজ ডিফারেন্ট, সো it's a game changer. And জন স্পেন্সার কি বলছে? জন স্পেন্সার বলছে যে it is total dominance by India. It is they paralyzed the Pakistan army in 88 hours of a battle. In total 88 hours of a battle, I have never seen such a small battle and with overwhelming majority. He is writing books, and he said, and the perfection India achieved, it is clinically, I must say, it's a game-changing operation. The C4I system आगे भेज दो, ये पूंगू कर दो, ताकि जेरों खुशी हमरा treat करो. So the game-changing is not my phrase, it's not our phrase, it's a phrase of the very big people. They are internationally renowned people. ওইখানকার জার্নালে, সে যত পটকাই জার্নাল হোক না কেন, স্মল ওয়ার জার্নাল ইজ এ রিজনেবলি পপুলার জার্নাল, সেইখানে বলছে ইজ অপারেশন সিন্দুর ইজ এ টেমপ্লেট ফর ইউনাইটেড স্টেটস ফিউচার অপারেশন। সো দ্যাটস মিনস কোয়াইট এ শাবাশি অন মাই ব্যাক। সো দেয়ারফর সব মিলিয়ে আমার বলতে হচ্ছে যে লাস্ট কনক্লুশন যেটা আমার ভাইস চিফ আমাদের ড্র করলেন, সেটা হচ্ছে যে আমরা একটা ফ্রন্টে লড়িনি, আমরা 3টে ফ্রন্টে লড়েছি। দ্যাট ইজ ওয়ান ইজ টার্কি অ্যান্ড অ্যানাদার ইজ চায়না। প্রথমে ফোর্থ বলেছিল, জানি না ফোর্থটাকে ফোর্সকে বেরিয়েছিল না, ইচ্ছে করি ওরকম করলো, আমি নিজে শুনেছিলাম ওটা ফোর্থ, নো 3। তো জানি না ফোর্থ যদি আরেকটা হয় তাহলে সেটা ইউনাইটেড স্টেট। আমি জানি যে ইন্ডিয়া হ্যাজ ইমপ্রুভড, বাট লট অফ থিংস হ্যাজ টু বি ডান। আই এম শিওর কি যদি এইরকম এই পেসে যদি আগামী 10 থেকে 12 বছর কাজ করা যায় এবং উন্নতি করা যায় প্রতিটা ক্ষেত্রে, তাকে যদি পুরো কম্পিউটারাইজড করা যায়, নাভিকটাকে আরও বাড়িয়ে এবং সেইটাকে যদি এআই এনেবল করে যদি তার মাধ্যমে আগামী 10 থেকে 12 বছর যদি কাজ করে দিতে পারে, তাহলে ভারত একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিগণিত হবে এবং therefore nobody will dare taking Panga with Bharat. So this is I'm very sure. What especially China and
না দেন 10-12 বছর এরকম ভাবে যদি কাজ করতে পারে এবং এরকম ভাবে ফান্ড অ্যালট হতে থাকে, যে এখন তো আইআইটি আইআইএসসি ছেলেপুলেগুলো যেভাবে জানেন, জাস্ট একটা হিসেব বলছি, আজ থেকে বছর 12 আগে আমাদের টোটাল স্টার্ট আপ ছিল 550 অ্যারাউন্ড। এখন আমাদের স্টার্ট আপ হচ্ছে 1,25,000-এর ওপর, এবং শুধু ড্রোনের ওপর কাজ করছে আইআইটি এবং এনআইটি ছেলেরা, এবং ডিআরডিও সাহায্য করছে, বা ওরা তার সাথে তো লেগেই আছে, তা নাহলে একা তো ওরা করতে পারবে না, খরচা করতে পারবে না, কেউ টাকা না দিলে সেটাই 550 করে। সুতরাং এই কালকে পরশু দিনকে ফার্স্ট পোস্টে ওই যে খুব ভালো যে ইন্ডিয়ার হাইস্ট পেড নিউজ রিডার পার্কি শর্মা, সে ওইটা পড়ছিল যে এই এনআইটি রাউরকেল্লার ছেলেরাই তৈরি করেছে এমন একটা ড্রোন, যে ড্রোন থেকে পিন পয়েন্ট হিট করে মিসাইল গিয়ে লাগবে নির্দিষ্ট টার্গেটে। সুতরাং এরকম ড্রোন ভারত তৈরি করে ফেলছে। এনআইটি ছেলেগুলি তো আইআইটি ছেলেগুলি তো বানিয়েছে, আইআইটি রাউরকেল্লার ছেলে মেয়েগুলো, এবং আর একটা আইআইটি মাদ্রাসের ছেলেমেয়েরা এই জেনারেল শঙ্করের সঙ্গে মিলে এমন একটা তোপ ওরা তৈরি করছে, মানে ডিজাইনটা করেছে, এবং ডিআরডিও এরপরে ওটাকে বাস্তবায়িত করবে। সেটা হচ্ছে এমন তোপ হবে যেটা পৃথিবীর কারোর কাছে নেই, যে তোপটা ডিস্টেন্স হবে 80 কিলোমিটার, এবং এটি ভীষণভাবে অ্যাকিউরেট। সুতরাং ইটস এ টার্গেটেড অপারেশন ইন্ডিয়া করতে হবে, এবং এই বাচ্চা ছেলেগুলো সব ইনভলভ হয়ে গেছে, তারপর প্রাণ এসে গেছে কাজ করা। So this is how I finish my entire lecture, and thank you for lending your ears to me for such a long time. Thank you so much, sir. I really and আমার খুব ফুল হলো, নোটে গাছটি উড়লো, আমি আমার শেষ করি বলা। আচ্ছা, কিন্তু একটা প্রশ্ন Yes. এখনো যেটা রয়েছে, Yes. ট্রাম্প বলছে মোদি এটা হ্যাঁ বা না কিছুই বলছে, হ্যাঁ, সেটার জন্য তো ওকে এবার চেপে ধরছে, পার্লামেন্টেও এবার চেপে ধরছে। হ্যাঁ। তো সেটার কারণটা কি? না দেখুন, ট্রাম্পের সঙ্গে তো এমনি প্রথম কথা, ট্রাম্প কি বলেছে যে 4টে থেকে 5টা প্লেন পড়ে গেছে। কাদের পড়েছে বলেছে? কাদের পড়েছে বলেন? আপনি কাগজ, যেদিনকার কাগজ সেদিনকে পড়ুন, আমি বারবার পড়েছি। কাদের পড়েছে বলেন? সে ভারতেরও হতে পারে, পাকিস্তানেরও হতে পারে। আমি কাদের পড়েছে তো বলিনি। তাহলে হঠাৎ তুমি মানে এমনি চোর কি তারিমে তিনকা, তো তা কেন হবে? আমার দাড়িতে ঘাস লেগেছে এরকম বলে তো হবে। সুতরাং আমারই ওটা সেভাবে তো প্রমাণিত হচ্ছে না। সো দিস ইজ ওয়ান। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট করছি হাউসের কাছে, যে এই যে ঘটনাটা বা যে ইস্যুটা আমাদের কর্নেল অঞ্জন ঘোষ প্রেজেন্ট করলেন, এর অনেকগুলো ডাইমেনশন আছে। তো এটা জাতীয় রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তো আমরা যদি সেই ইস্যুগুলোকে এখানে আপাতত স্থগিত রাখি, তাহলে ক্যানভাসটা অনেক বড় হয়ে যাবে। যেগুলো কর্নেল ঘোষ বলেছেন, সেই ইস্যুগুলোকে আমি একটু পিন পয়েন্ট করে দিচ্ছি। আমার মনে হয় আমাদের ডিসকাশনটা তার মধ্যে সীমিত থাকলেই হবে। তবে সেই জন্যই, তবে সেই ব্যাপারটা শুরু করার আগে আমি কর্নেল ঘোষকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি মনে করি যে সাউথ হারবার সিটিজেন্স ফোরামের এই কমিউনিটির মধ্যে কর্নেল অঞ্জন ঘোষ একজন প্রাক্তন সেনা অফিসার, তাকে যে আমরা পেয়েছি আমাদের মধ্যে, সে বারে বারে নানান ডিসকাশন প্রসঙ্গে সেটা ফুটে উঠেছে, এবং সেই জন্যেই তিনি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তার বক্তব্যগুলো যেভাবে আমি বুঝলাম সেটাই পড়ি, আপনাদের সংশোধন বা যদি কর্নেল ঘোষ মনে করেন যে অন্যভাবে বললে ভালো বলবেন। প্রথমেই আমি উল্লেখ করতে চাই যে এই যে গেম চেঞ্জার, সেটা কর্নেল ঘোষ এক্সপ্লেন করছেন আমাদের মিলিটারি অপারেশনসের ক্যাপাবিলিটি, তার স্ট্র্যাটেজি, এইসব দিক দিয়ে। কিন্তু এর একটা ডাইমেনশন আছে দেশপ্রেমের ব্যাপারটা। আপনারা দেখেছেন যেভাবে এই অপারেশন সিঁদুর বারবার করে আসছিল আমাদের মিডিয়াগুলোর ক্ষেত্রে, সেটা তার একটা দেশপ্রেমের ডাইমেনশন আছে। এই কয়েকদিন আগে
আমি একটা জায়গায় লক্ষ্য করলাম যে NCERT, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, তারা একটা কোর্স ডিজাইনকে রেকমেন্ড করেছেন বিশেষজ্ঞদের কাছে যে ক্লাস 3 থেকে ক্লাস 12 পর্যন্ত এই অপারেশন সিন্দুর এর জিসটাকে সেই ক্লাসের উপযোগী করে পাঠ্যক্রমের মধ্যে একে অন্তর্ভুক্ত করো। তার মানে দেশপ্রেমের ব্যাপারটা এখানে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তা আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে আমরা যদি শুধু মিলিটারি স্ট্র্যাটেজির মধ্যেই সীমাবদ্ধ রাখি, তাহলে এটা লক্ষ্য করা যায় যা কর্নেল ঘোষ বললেন। দেখুন, আমাদের মিলিটারি ফাইটার প্লেন একটা জায়গায় গিয়ে নিজেদেরকে সংযত করে নিয়েছিল, কিন্তু আমরা মিসাইল দিয়ে যুদ্ধ করেছি বা অন্য যেগুলোকে এয়ারোস্পেস পাওয়ার মিলিটারি বলা হয় সেইগুলোকে আমরা ব্যবহার করেছি। এবং শুধু ব্যবহার করেছি তাই নয়, এটা আমাদের হ্যাঁ, অর্থাৎ সেটা সম্ভব হয়েছে আমাদের ডিফেন্সের যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, সেখানে এমনভাবে এই এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিংকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। তার সঙ্গে নেটওয়ার্কিং, যেটা উনি বলেছেন, এর মধ্যে কিন্তু এয়ারোস্পেসের সঙ্গে নেটওয়ার্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ ইন্ডিয়ার যে সমস্ত টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ আছে, সেই অ্যাডভান্টেজগুলো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন ডিফেন্স ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। মনে রাখতে হবে, এখনও কিন্তু পৃথিবীতে, সারা পৃথিবীর মধ্যে 7-8টি দেশ মোটে অস্ত্রশস্ত্র, মানে অত্যন্ত সফিস্টিকেটেড যে ওয়েপন্স, সেগুলো নিয়ে ব্যবসা করে। অর্থাৎ তারা তৈরি করে এবং পৃথিবীর বিভিন্ন দেশকে সেগুলো বিক্রি করে, এবং অনেক সময় তারা ঠিক করে নেয় কারা লড়বে আর কি, কারা লড়বে, তাদের দুপক্ষকেই অস্ত্র সরবরাহ করার, বিক্রি করার লোক আছে। সেটা যাই হোক স্টোরিটা। একটা জিনিস যেটা কর্নেল ঘোষ একটু আগে বললেন, যে আমাদের এই রিসার্চ ডিজাইনে যদি আরও বেশি করে জোর দেওয়া হয়, তাহলে সেটা নিশ্চয়ই ভারতের পক্ষে সুবিধার হবে। গত সপ্তাহে আমি খেয়াল করেছি যে ভারত সরকার এই মুহূর্তে অপারেশন সিন্দুরের পরে 1,30,000 কোটি টাকা স্যাংশন করেছে ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। গত সপ্তাহে এটা নিউজ আইটেম হিসেবে ছিল। অর্থাৎ ডিফেন্স স্ট্র্যাটেজি হিসাবে আমাদের এগুলো গুরুত্বপূর্ণ তথ্য, সেইভাবে দেখতে হবে। মনে রাখতে হবে, এর মধ্যেই কিন্তু এক জায়গায় কর্নেল ঘোষ বলেছেন যে একটা মিসাইল ছিল ফ্রান্সের তৈরি। তার মানে হচ্ছে এই যে আমরা মিসাইল টেকনোলজিতে অনেক অ্যাডভান্স করেছি, কিন্তু এখনো আমাদের সেলফ সাফিসিয়েন্ট হওয়ার অনেক কিছু অর্জন করার বাকি আছে। তার কারণ রাফলি 2004 সাল থেকে বোধহয় এই মিসাইল টেকনোলজি রিসার্চটাকে বাড়ানো হয়। সেরাম করতে হবে ডক্টর এপিজে আব্দুল কালামকে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। অ্যাকচুয়ালি আমাদের এই মিসাইল টেকনোলজির উন্নতির যদি কেউ ভিতপ্রস্তর করে থাকেন, তিনি হচ্ছেন ডক্টর এপিজে আব্দুল কালাম। আজ থেকে 41 বছর আগে তিনি ভিতটা স্থাপন করে দিয়ে গেছেন। আজ তার জন্যই আমরা যেটুকু করতে পেরেছি সেটা করে খাচ্ছি। এইগুলো এখন অপশনের মধ্যে ছিল না বলে আমি উল্লেখ করিনি। ইতিমধ্যে ভারতের ডিফেন্সকে আরো শক্তিশালী করার জন্য অপারেশন কুশা ইজ অলরেডি ইন দ্য পাইপলাইন। অপারেশন কুশার সফল পরীক্ষণ হয়ে গেছে এবং অপারেশন কুশা লাদাখে নিয়ে গিয়েও ফায়ার করে দেখা গেছে যে ইট ইজ গিভিং 100% কারেক্ট রেজাল্ট। Then there is another thing going on. This is the we and Russia possibly will be the first in the world that is Operation Vishnu. সেটা হচ্ছে আমরা হচ্ছে ক্রুজ মিসাইল that is hypersonic, that is impossible to detect. The hypersonic cruise missile is impossible to detect. এটা ইউনাইটেড স্টেটসের কাছে নেই। সুতরাং এটা ভারত মোটামুটি সকল পরীক্ষণ করে ফেলেছে। সুতরাং এবং এটা রাশিয়ার সঙ্গে শুরু করেছিল। দ্যাট ইজ এরা নাম দিচ্ছে ব্রহ্মোস 2 এবং দিস ইজ অ্যান 8 ম্যাক, দ্যাট ইজ 5 ম্যাক অ্যান্ড বিয়ন্ড হলে ইট ইজ হাইপারসনিক, দ্যাট ইজ ফাস্টার দেন 5 times ফাস্টার দেন সাউন্ড, অ্যান্ড ইট ইজ 8 times ফাস্টার দেন সাউন্ড, দ্যাট ইজ যেটা হাইপারসনিক ক্রুজ মিসাইল দ্যাট ইজ কামিং আন্ডার অপারেশন বিষ্ণু। এরকম সব বিষ্ণু কুষা ইত্যাদি ইত্যাদি প্রচুর আছে। যেমন এই যে ড্রোন এত পাঠাচ্ছে, ড্রোন তো ঝাঁকে ঝাঁকে, যদি পঙ্গপালের মতন ড্রোন পাঠায় তাহলে কি করবো? কোনটায় আছে পঙ্গপালের মতন ড্রোন নেওয়ার জন্য এখন কিন্তু আমরা উই আর বেটার অফ দেন চায়না। দ্যাট ইজ আমরা যে লেজার টেকনোলজি করেছি
সেটা আমরা যে রেঞ্জ যে স্ট্রেংথটা পাচ্ছি সেটা দিয়ে ড্রোন ফেলা যায়, বাট দ্যাট ইজ লিমিট। আমি এক জায়গায় পড়েছি 1 কিলোমিটার, এক জায়গায় পড়েছি 5 কিলোমিটার, সুতরাং আমি এখন এটা দিয়ে বেশি করে পড়িনি, আমি জানি না। বাট উই আর অ্যাহেড অফ চায়না। চায়না 2 কিলোমিটার 2 কিলোওয়াট পাওয়ারফুল যুক্ত করেছে এবং আমরা 12 কিলোওয়াট পাওয়ারফুল যুক্ত লেজার রশ্মি আমরা আকাশে চড়তে পারছি। এছাড়া দেখুন আরেকটা মিসাইল যেটা অলরেডি ইট ইজ টেস্টেড অ্যান্ড ইট ইজ ইউজড, সেটা হচ্ছে যেটার নাম দিয়েছে ভার্গবাস্ত্র। তো ভার্গবাস্ত্র হচ্ছে দ্যাট ইজ টেস্টেড অ্যান্ড ফাইনালি টেকেন অ্যান্ড ইট ইজ আন্ডার প্রোডাকশন। সো এই ভার্গবাস্ত্রটা হচ্ছে যে ওই একটা মিসাইল ছুড়লাম, তার থেকে 64টা মিসাইল বেরোবে এবং সেই 64টা মিসাইল দিয়ে তাদের প্রিডিটারমিন টার্গেটকে হিট করবে। হ্যাঁ, সেই স্যার এই মিসাইল মানে বলছি না, জাস্ট পয়েন্ট প্রশ্ন করব, সেটা হচ্ছে যে এই যে সিলেক্টিভ মিসাইল কিন্তু ইউজ হয়েছে, অগ্নি ক্লাসের কোনো মিসাইল ইউজ হয় না, অগ্নি 5 যেটা তার পেলোড এত হেভি, সেটা এখন তো হচ্ছে, এখন তো হয়নি। বলছে সেটা মানে সেটা এখন হয়তো এক্সপেরিমেন্টাল স্টেজে আছে। এই যে আপনি বললেন না ভাওয়াল, যেটা ওই জয়সে মোহাম্মদ, এই ছবিটা দেখলাম, সিলিংটা পেনিট্রেট করেছে, করে ফ্লোরেও পেনিট্রেট করেছে, তার মানে ওটা ব্রাহ্মস ছিল। তো এর ব্রাহ্মসের চেয়ে শক্তিশালী অগ্নি, সেটা কিন্তু ইউজ হয়। অগ্নি 5 যেটা, সেটা হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, তার মানে সেটা রেঞ্জ 5000, ইচ্ছে করে 5000 বলছে, হতে পারে চায়না দাবি করে এটা নাকি 8000 কিলোমিটার। দ্যাট মিনস ইন্টারকন্টিনেন্টাল। এখন যেটা করছে সেটা হচ্ছে অগ্নি 5 এর রেঞ্জটাকে কমিয়ে দিচ্ছে, ইনস্টেড অফ 5000 এটাকে 2500 করছে, করে পেলোডটাকে বাড়িয়ে দিচ্ছে। ভয়ঙ্কর পেলোড, এটা 7.5 টন পেলোড হচ্ছে এবং সেই 7.5 টন পেলোড হলে এখন যেমন শুধু আমেরিকার কাছে বাংকার 5টার আছে, যেটা ওরা ইরানের ওই ফর্দো আর দুটো নাতানার একটা জায়গায় ওরা গভীর পেনিট্রেশন করলো, 60 ফিট ডিপ ইনসাইড সেটা চলে যেতে পারে। আর যদি এই 7.5 টন পেলোড দিয়ে যদি মিসাইল মারা হয়, ইট উইল গো মোর দ্যান 100 ফিট। সুতরাং ইট ইজ মোর পাওয়ারফুল দ্যান দ্য বাংকার 5টা। সো এটা আগে হোক, এখন তৈরি হচ্ছে। স্যার বলে নিলে একটা কোশ্চেন করবো, আপনি কাশ্মীরে ছিলেন স্যার। আর কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, কেননা বুঝতেই পাচ্ছেন কথা শুনে যে এই সুযোগটা মানে কর্নেল ঘোষ যে তথ্যগুলো আমাদের দিতে পারছেন, সেই সুযোগটা খুব সহজে আসবে না আমাদের কাছে। তবে আর কোনো প্রশ্ন কারো থাকলে সেটা করুন, নাহলে সম্পাদক মশাই আবার প্রশ্ন করবেন। আপনাকে যেহেতু আপনি কাশ্মীরে বহুদিন ছিলেন, মানে আমরা আপনি গবেষণা যাচ্ছি, তো একটা আমরা দেখি আর কি, যে ওই যে পুঞ্জ, রাজৌরি, এই যে সেক্টর ভীষণ ভালনারেবল। তো ওইখানটা টপোগ্রাফিটা এমন, এরকমভাবে ইউ হয়ে ইন্ডিয়ার পোর্শনটা এবং ইউ হয়ে বেঁকে গেছে, আর ঠিক ওই ইউয়ের যে জায়গাটা যেটা পাকিস্তানে, সেটা টপে আছে, কি একটা শাহ পিক না পীর শাহ পিক না কি একটা আছে, ওই দুটো, ওই পিকটা কিন্তু দুটো বারে 65 বার এবং 71 বার কিন্তু ইন্ডিয়া জিতে নিয়েছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় বোধ তাসকেন্ট এগ্রিমেন্ট এবং সিমলা এগ্রিমেন্ট কেন ছেড়ে আসতে বলতে পারবো যার জন্য না। বরাবর ওই জায়গাটা কিন্তু দেখবেন ভালনারেবল। বরাবরের জায়গা ভান্ডার লেভেল। আপনি বলুন না, 93,000 বন্দি আমরা এমনি ছেড়ে দিলাম, আর শুনলে গা করকর করে না? 93,000 বন্দি আমরা এখানে খাইয়ে পড়িয়ে ছেড়ে দেবো, মশারিতে আছে কিনা আমাদের লোক, ছেলেগুলো মশারিতে নেই, ওরা মশারিতে আছে। তো ঠিক আছে, তো করলি বাবা, কিছু নিয়ে করবি তো মানে কিছু দখল করে নিয়ে বলবি যে পীর পাঞ্জাল খালি করে দিবি, তাহলে ওই বন্দিগুলোকে ছেড়ে দেবো। পীর পাঞ্জাল খালি তো করিয়ে নিতে পারতো খানিকটা, নয়তো অন্তত ওই গিলগিট বালতিস্তানটা খালি করে দেয়, আমরা তবে বন্দিগুলোকে ছেড়ে ওই জায়গাটা দেখেছেন, ওই যেটা ওই সেক্টরটা ওদের বরাবর মানে সেইখানেই পোস্টিং ছিল, অনেকদিন ছিল। আরে কিচ্ছু বোঝা যায় না মশাই, যদি মনে হয় না যে এই 10 ফুট দূরে কিছু, ওই কিছু একটা ঘাস নড়লো, পাতা নড়লো, ডাট করে গুলি চলতে আরম্ভ করলো, আমাদের চলছে। পরদিন দেখা গেল একটা গরু মরে গেছে, কি মরে গেছে, একটা গ্রামবাসীরা করে কাঁদতে আরম্ভ করলো, আমার পয়সা দাও, আমার গরু মরে গেছে। এইরকম সমস্যাও আমরা দেখেছি, এগুলো বাস্তব সমস্যা, কিচ্ছু দেখা যায় না, পিচ ডার্ক। সুতরাং ওরা পালিয়েছে, দে আর ট্রেন্ড অ্যান্ড ইট ইজ আওয়ার ফেলিয়ার।
এই কথা বলে তো লাভ নেই, ইট ইজ নট আওয়ার ফেলিয়ার, ইট ইজ আওয়ার ফেলিয়ার। পালিয়ে সিস্টেমগুলো ভালো কাজ করে না। হ্যাঁ নাইট ভিশন সিস্টেম, হ্যাঁ নাইট ভিশন নাইট ভিশন আছে আমাদের, নাইট ভিশন। নাইট ভিশনে তুই তো ডিপ ফরেস্ট না, তুই পাহাড়ি জঙ্গলের মধ্যে আছে, তুই চুপ করে বসে থাকলে তুই খুঁজে পাওয়া যাবে। 100% সিউরিটি দিয়ে কখনোই সম্ভব না, না। সেটা কখনোই করে না। তাহলে 9/11 হ্যাঁ স্যার, 9/11 হতো না, বা ইসরায়েল উপরে যে হামাস আক্রমণ করতো ওটাও হতো। ওটাও হতো না। ইসরায়েলের মতন অ্যাডভান্স কান্ট্রিকে হামাসরা কি করে দিল যে তাদের এতগুলো ছেলে মেয়েকে তুলে নিয়ে চলে গেল? ওটা 100% মানে তার মানে দে অলসো ফেল্ড, ইয়েস দে ফেল্ড। সুতরাং ইট ইজ ট্রু দে ফেল্ড। তারপরে ওরা যেটা করছে সেটা ন্যাচারালি ওরা সেটা ভয়ঙ্কর হয়ে উঠে। তো এই আক্রমণ করতো।